হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস মাস্টার ক্লাস। আজকের আমাদের এই মাস্টার ক্লাসটা ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর উপরে। এই মাস্টার ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা মাস্টার ক্লাস, কারণ আমাদের সামনে একটা কোর্স লঞ্চ হচ্ছে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর উপরে। এবং আজকের এই মাস্টার ক্লাসটাতে আমাদের বলতে পারেন এই ইন্ডাস্ট্রিতে যারা সবচেয়ে টপ নচ লেভেলের আছেন, রসি ভাই, আকশাদুর রহমান স্যার, কাজী হাসিফ স্যার, আরফ মুস্তাফি স্যার, সবাই আছেন এই মাস্টার ক্লাসে আজকে আপনাদের সাথে অনেক নলেজ শেয়ার করার জন্য। সো ফার্স্টলি আমি তো আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি। আমি একটু একে একে সবাইকে ইন্ট্রোডিউস করে দিতে চাবো। আমাদের সাথে আজকে আছেন আকশাদুর রহমান স্যার, যিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডাটা সায়েন্স অ্যান্ড কনসালটেন্ট হিসাবে আছেন, এবং BDjobs.com লিমিটেডেও আছেন, এবং লিড ট্রেনার হিসাবে এজ প্রজেক্টে কাজ করছেন, এবং আইসিটি ডিভিশনের বিসিসি সেক্টরেও তিনি আছেন। এরপর আমাদের সাথে আছেন সাব্বির হোসেন রসি ভাই, যিনি অনেকদিন ধরে আমাদের ইন্টারেক্টিভ ক্যারিয়ারের সাথে আছেন, বিভিন্ন ক্যারিয়ার পাথেও আছেন। উনি হচ্ছে আমাদের উনি বেসিক্যালি উনি হচ্ছে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স হিসাবে কাজ করে থাকেন, এবং রিজার্ভ রিটেল GmbH জার্মানি বেস একটা কোম্পানিতেও উনি আছেন। এছাড়া আরাফ মুস্তাফি ভাই আছেন অ্যানালিস্ট হিসাবে আইডিটি অপারেশনস অফ ব্যাটের। এবং এখানে আমাদের সাথে আজকে জয়েন করবেন কাজী হাসিফ ভাই, যিনি হচ্ছেন ইনসেপশনস এর ফাউন্ডার এবং সিইও। সো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আজকের এই ইন্টারেস্টিং সেশনটা খুব স্টার্ট করে দিতে চাচ্ছি, যেহেতু আমরা অলরেডি একটু লেট, কারণ আমরা একটু পার্টিসিপেন্টস জন্য ওয়েট করছিলাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান জয়েন করার জন্য। আর অনেকেই অলরেডি হচ্ছে চ্যাট বক্সে জিজ্ঞেস করছিলেন যে মিউট কেন আছে, বা আদার্স আরো আপনাদের কোশ্চেন্স আছে। স্বাভাবিক, আজকে আপনাদের অনেক কোশ্চেন্স থাকবে। সো আমরা হচ্ছে যে মিউট করে রেখেছি পার্টিসিপেন্টসদেরকে। আমরা এটা মিটিং এর লাস্ট 10 মিনিটস টু 15 মিনিটসে আমরা মিউট গুলো অন করে দিব, যাতে আপনারা সবগুলো প্রশ্ন করতে পারেন। এবং হচ্ছে যে আমি ভাইয়াদেরকে বলবো যে আপনারা ফার্স্টে আমি রসি ভাইকে ইনভাইট করব ফ্লোরে, যাতে আপনি হচ্ছে আপনার সেশনটা স্টার্ট করেন। দেন হচ্ছে আমরা ওয়ান স্টেপ করে বাকিদের কাছ থেকেও আজকের ইনসাইটস গুলো নিব। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা কাইন্ডলি যাদের যাদের কোশ্চেন আছে প্লিজ আপনারা চ্যাট বক্সে ড্রপ করবেন, এবং আমাদের যে রেকর্ডিংটা থাকবে সেটা আমরা আপনাদেরকে হয়তো সেশন শেষে কালকে বা পরশুর মধ্যে আপনাদেরকে মেইলে আমরা রেকর্ডিং এর লিঙ্কটা পাঠিয়ে দেব। সো উইদাউট এনি ফার্দার ডিলে আই উড লাইক টু আস্ক রসি ভাই ফর দ্য ফ্লোর। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই এনজয় করেন এবং আবার কথা হবে। থ্যাংক ইউ। Okay. Thank you for the nice introduction. So, screen share করে নিই। So, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আপনারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, এবং আপনাদের যে কিউরিয়াসিটি আছে সেগুলো আমরা চেষ্টা করব অ্যাড্রেস করার জন্য, আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। এর পাশাপাশি ডেটা সায়েন্স কি বা কেন শিখবেন, ডিফারেন্ট ডিসিপ্লিনের মানুষজন কেন এখানে এসে শিখতে পারে এবং কন্ট্রিবিউট করছে ইন্ডাস্ট্রিতে অলরেডি, সেই বিষয়গুলো কিছুটা ক্লিয়ার হবে। সো অলরেডি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই আমরা যে একটা কেরিয়ার পাথ নামাচ্ছি ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর উপর, সেখানে হলো আমরা চারজন এখানে ইন্ডাস্ট্রিতে, এক একজন এক এক ডিসিপ্লিনের ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তারা এখানে এই কোর্সটা লঞ্চ করছি আমরা। আমরা এখানে আপনাদের শেখানোর কাজটা করব। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট ডিসিপ্লিনের মানুষজন কেন? কজ ডেটা সায়েন্স ইটসেলফ এত গ্রো করছে বা এত ইন্টারেস্ট বা গ্রো করার কারণই হলো ডিফারেন্ট ডিসিপ্লিনের মানুষজন এসে এখানে কাজ করতে পারছেন, তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করতে পারছেন। আমি যেমন, ওকে, স্লাইড শট করে নিই। আমি আমার পরিচয় দিয়ে যদি শুরু করি, আমি সাব্বির হোসেন রসি, আহ, এখন সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে জার্মান হ্যামবুর্গ বেসড একটা রিটেল কোম্পানিতে কাজ করছি রিমোটলি। এর বাইরে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে ছিলাম, স্ট্যাটিস্টিক্স এর লেকচারার হিসেবে, এবং আমার অনার্স এবং মাস্টার্সও স্ট্যাটিস্টিক্সে। এছাড়াও আমি ডেটা সায়েন্টিস্ট টিম লিড হিসেবে বাংলাদেশের ফিনটেক কোম্পানি দুটো আছে, যে সিস্টার কোম্পানি দুটো, দুয়ার এবং সেলস্কোপ, যারা বিভিন্ন ব্যাংকিং সলিউশন প্রোভাইড করে, সেখানে আমি প্রায় 2 বছরের মতো ডেটা সায়েন্টিস্ট টিম লিড হিসেবে কাজ করেছি। সো আমরা যেমন এই মডিউলটা যখন আপনারা হয়তোবা অনেকে মডিউলটা অলরেডি দেখেছেন, সরি, আমি মডিউলের এটা আমরা লিংক করে দিয়ে দিব, এই হ্যান্ডবুকটা যেটা, আমার স্লাইড গুলো আমি প্রোভাইড করে দিব। তো তখন হলো এখান থেকে মডিউলটা আপনারা, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ডিটেলসে দেখবেন। এটা এই কোর্সের জন্য না, যে কোনো কোর্সে যখন আপনি এনরোল করবেন,
অথবা আপনি যদি সেলফ নিজেও স্টাডি করতে চান, অনেকে গাইডলাইনের অভাব ফিল করে। সো আপনাদের জন্য আমরা অনেক প্ল্যানিং করে সবাই মিলে একটা এরকম হ্যান্ডবুক বা একটা গাইডলাইন তৈরি করেছি, সেটা দেখে দেখেও আপনার নিজেরাও সেলফ স্টাডিও করতে পারবেন। অথবা আমাদের এখানে করলে কি পাবেন সেটা এখানে দেখতে পাবেন। তো এখানে যেহেতু বললাম, আমরা যেহেতু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে, ডিফারেন্ট ডিসিপ্লিনে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, যে যার যার জায়গায় এক্সপার্টাইজ যেটাতে আমরা সব থেকে বেশি, সেই পার্টটা আমরা কভার করব। তো এই পার্টটা আমি শুরুতেই কভার করে নিলাম। তো আমাদের প্রেজেন্টেশনও এরকম, আমরা আলাদা আলাদা ভাবে যে যে পার্টটা কভার করব ওই অংশটা আমরা দেখাবো, এবং ওই রিলেভেন্ট কোয়েশ্চেন গুলো আমরা অ্যাড্রেস করবো, আনসার দিব। ওকে। যেমন আমি এখানে যদি বলি যে এই কোর্সের জন্য যে মেইনলি পাইথন ফান্ডামেন্টাল, যেহেতু ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং শেখার জন্য পাইথনের বিকল্প নেই। এখনকার সময়ে আর দিয়েও শেখা যায়। স্ট্যাটিস্টিশিয়ান, আমার মতো স্ট্যাটিস্টিশিয়ানরা এখনো অনেকে আর দিয়ে কাজ করেন, কিন্তু সেটা আসলে স্কোপটা দিন দিন কমছে, বা মানুষজন কম ইনভলভ। আমি অনেকদিন আরে কাজ করেছি, কিন্তু আমি নিজে আর থেকে শিফট করে পাইথনে করেছি। পাইথন ফান্ডামেন্টালস দিয়ে শুরু করা, কারণ আমি মেইনলি এখানে শেখাতে চাই হলো স্ট্যাটিস্টিক্স, বিজনেস ডিসিশন মেকিং এ, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এ কিভাবে স্ট্যাটিস্টিক্স হেল্প করে। এবং আহ, এবং সেই জন্য পাইথনের ফান্ডামেন্টালস দরকার। আমরা থিওরিটিক্যাল ওয়েতে স্ট্যাটিস্টিক্স শিখবো না। আমাদের কম বেশি সবারই মেজর স্ট্যাটিস্টিক্স এর ছিল, মানে সরি মাইনর হিসেবে হলো স্ট্যাটিস্টিক্স ছিল। কিন্তু আমরা ওই ওয়েতে না শিখে আমরা পাইথন দিয়ে সেগুলোর ইমপ্লিমেন্টেশন দেখবো, একদম বিজনেস সিনারিও টু সিনারিও, মানে বা কেস ধরে। দেন আর এটা অনেকেই বুঝতে চায় না, বা যারা ইন্ডাস্ট্রিতে অলরেডি নেই, যারা বা কাজ করে নাই, তারা আসলে জানে না। অ্যাটলিস্ট বাইরের কোম্পানিগুলা আমাদের দেশের সেম, কিন্তু বাইরের দেশের কোম্পানিগুলোতে শিওর বেশিরভাগ সময় ডেটা সায়েন্টিস্টদের রোল হয় বা কাজ করতে হয় সিকিউএল ডেটাবেস বা ডেটা ওয়্যার হাউস থেকে ডেটা নিয়ে কাজ করা। এবং পাইথনে আমি হয়তো বা কাজ করি, পাইথনে ইভেন অনেক সময় ডেটা ক্লিন করে বা সামথিং কাজ করেও আমাকে সেই ডাটা আবার ডেটাবেজেই রাখতে হয়, রাইট ব্যাক টু ডেটাবেজ অর ডেটা ওয়্যার হাউস। এটা একটা সিগনিফিক্যান্ট পার্ট থাকে প্রত্যেকটা ডেটা সায়েন্টিস্টের কাজের রোলে। এবং অ্যাডহক যত অ্যানালাইসিস আছে, এই কাজগুলো সরাসরি ওখান থেকে ডেটা নিয়ে কাজ করা হয়। তো এগুলো নিয়ে আমি কিছু একটা আইডিয়া দিব। আর এর বাইরে বলছি যে এই পার্টগুলো আমি কভার করব। আর আমাদের যে প্রোগ্রামটা যেটা, সেটা শুরুতে আমরা কথা বলছিলাম এটা কি বিগিনার ফ্রেন্ডলি হবে না খুবই অ্যাডভান্স হবে। তো আমরা বিগিনার ফ্রেন্ডলি অ্যাপ্রোচে শুরু করা, যেন আপনি যেই ব্যাকগ্রাউন্ডেরই হন, আপনি যেন একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে শুরু করতে পারেন, একদম পাইথনের ফান্ডামেন্টালস থেকে শুরু করতে পারেন। আহ, আপনাদের শেখানো হবে। ওকে। এন্ড দেন এছাড়া আমাদের লাইভ ক্লাসের বাইরে সাপোর্ট সেশন থাকবে প্রতিদিন। সো ওই সাপোর্ট সেশন গুলাতেও আপনাদের এগুলা কেউ যদি বুঝতে না পারেন, কোথাও পিছিয়ে যান, সেই জায়গাতে আপনাদের সাপোর্ট দেওয়া হবে। আর দেন অ্যাকচুয়ালি সেটা দিয়ে আসলে আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলা, ডেটা অ্যানালাইসিস এর কাজগুলা কিভাবে করতে হয়, হাইপোথিসিস টেস্টিং, রিগ্রেশন অ্যানালাইসিস, এই পার্ট গুলো দেখানো হবে। ইভেনচুয়ালি টাইম সিরিজ অ্যানালাইসিস এর মতো ইম্পর্টেন্ট টপিকও। আর এছাড়া একদম সিকিউএল এর একজন ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনি দেশ বা দেশের বাইরে যেখানেই কোম্পানিতে কাজ করেন, আপনার শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত যারা কিছুটা ধারণা আছে তারা জানবেন। শুরু হলো নর্মাল সিলেক্ট কোয়েরি থেকে শুরু হয়, গ্রুপ বাই এসব থেকে। এবং অ্যাডভান্স যেগুলো কাজের মাঝে রিপোর্ট অটোমেশনের জন্য দরকার হয়, স্টোর প্রসিডিউর এর মতো কাজ আছে, সেগুলো পর্যন্ত সবই কভার করা হবে, ভিউ, স্টোর প্রসিডিউর, এগুলো সবকিছু। সো আমি যদি আমরা বলি যে এটা তো আমি ওভারঅল আমরা কি কভার করব সেটা বললাম, কারণ আমি যেহেতু এই পার্টটা আমি বলছি শুরুতে, ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স এন্ড এসকিউএল ফর ডাটা সায়েন্টিস্ট, এটা প্রেক্ষাপটটা বলার চেষ্টা করলাম কেন আমি শুধু এতটুকুর কথা বলছি ডাটা সায়েন্স। সো প্রথমে যদি বলি যে ডেটা সায়েন্সের যে ডিমান্ড দিন দিন বাড়ছে, সেটা তো আমরা সবাই মোটামুটি এখন বুঝতে পারছি। গতকাল আমি একটা মাইক্রোসফটের ফেব্রিকের একটা ইভেন্টে গিয়েছিলাম। মাইক্রোসফটের একটা কমিউনিটি বাংলাদেশে, যেটা আমরা একটা কমিউনিটিতে স্টার্ট করা হয়েছে, সেখানে এশিয়া প্যাসিফিক, সরি, সাউথ ইস্ট এশিয়ার যে মাইক্রোসফটের মার্কেটিং হেড, যে মেবি উনি ছিলেন এখানে একজন, মেবি উনি শ্রীলঙ্কান। তো উনি সেখানে বলতেছিলেন ওরা কেন এত হিউজ ইনভেস্টমেন্ট করতেছে মাইক্রোসফট বিভিন্ন ধরনের তাদের ইনফ্রাস্ট্রাকচার, বা এই যে পাওয়ার বিআই বলি, বা ফেব্রিকের ভিতরে ডেটা সায়েন্স কাজ করার জন্য, ক্লাউড বেসড ডেটা সায়েন্সের কাজের জন্য। আহ, কেন? কারণ এখন হলো ওরা দেখছে যে ডেটা ইন্ডাস্ট্রির ভ্যালু হলো ওয়ার্ল্ড ওয়াইড 2 বিলিয়ন। সেটা 2031 নাগাদ তাদের এস্টিমেশন হলো 63 বিলিয়ন হবে। সো এই যে হিউজ ওয়ার্ক, এই মার্কেট এত গ্রো করবে, এক্সপান্ড করবে,
সেটা কিন্তু শুধু এআই বা স্পেসিফিক মানুষজন দখল করে, ব্যাপারটা এমন না। মার্কেট যদি শ্রিঙ্কই হতো তাহলে কিন্তু এই ধরনের কোম্পানিগুলো এত ইনভেস্ট করতো না। এবং এই আপনি যদি ডাটা সায়েন্টিস্ট হতে যান বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে যান, দেন আপনাকে পাইথন যেমন ফান্ডামেন্টালস দিয়ে শুরু করতে হবে, পাইথন দিয়ে কাজ করতে হবে। সেখানে আপনার স্ট্যাটিস্টিক্স এর কাজগুলো কিভাবে পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়, ডিসিশন নিতে হয়, বিজনেস ডিসিশন গুলা, ক্রিটিক্যাল ডিসিশন মেকিং, সেগুলো লাগবে। আপনার ডেটা বেজে কাজ করতে হবে, ডেটা ওয়্যার হাউসে কাজ করতে হবে। এগুলো সম্বন্ধে ডিটেলস আমরা কোর্সে বলবো। এবং মেশিন লার্নিং তো আপনাকে জানতেই হবে, এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে মেশিন লার্নিং এর পাশাপাশি সেটাকে মডেল কিভাবে ডেপ্লয় করতে হয় সেই পার্টগুলো, সেগুলো নিয়ে আরাফ কথা বলবে, উনি এই পার্ট কভার করবেন। আমরা এমএলওপস, তো যেটা বলছিলাম শুরুতে, আমরা হলো বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে শুরু করলেও আমরা চাচ্ছিলাম যে আমাদের কোর্স করে কেউ যেন ইন্ডিপেন্ডেন্টলি যদি কিছু শুরু করতে চায় বা কোথাও যদি জব করতে চায়, সে কি ওই জায়গায় জব যদি পায়ও সেটা করতে পারবে কিনা, বা সেটার জন্য সে রেডি থাকবে কিনা অ্যাপ্লাই করার জন্য। বা এখনকার সময় বিভিন্ন টেস্ট প্রজেক্ট করে তারপরে তাকে সিলেকশন প্রসেস গুলা হয়, ইন্টারভিউ এর জন্য রেডি করা। তো আমরা ওইভাবেই রেডি করেছি, শুধু বিগিনার না, বিগিনার টু ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব ভালোভাবে কভার করা, যেন একজন বিগিনার টু মিড লেভেল পর্যন্ত যেন কাজ করতে পারে একজন ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের প্রতি যে এক্সপেকটেশনটা থাকে সেগুলো। আর এখন জব মার্কেটের কথা যদি বলি, বাইরের গ্লোবাল মার্কেটে আমরা সবাই জানি 6 ডিজিট প্লাস স্যালারি অ্যানুয়ালি, $1 লাখ বা এগুলো হয় ডাটা সায়েন্টিস্টদের অ্যাভারেজ স্যালারি, এটা গুগল করলেও পাবেন। তা আমাদের দেশের পার্সপেক্টিভটা যেমন আমি এখানে বললাম, আমাদের দেশের পার্সপেক্টিভটা শুরুতে আপনি ভেরি করে, কিন্তু আপনি যদি ভালো কাজ করেন, ভালো জানেন, উইথ 2-3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, সেটা ডেফিনেটলি আমাদের দেশে অন্য যে কোনো জব থেকে সেটা আপনাকে বেটার স্যালারি দেয়। এটা এখন ভেরি করে, কারো দেখা যায় 1 লাখ হয়, 2 লাখ হয়, এরকম বিভিন্ন ধরনের। আবার রিমোট জবের খোলার ক্ষেত্রে ডিফারেন্ট হয়। ঠিক আছে, এটা এটা নির্ভর করে কন্টিনিউয়াস লার্নিং এবং ডেভেলপমেন্ট। সো যা বলছেন স্ট্যাটিস্টিক্স, সরি, রোল অফ ডেটা সায়েন্টিস্ট, অলরেডি আমি এগুলো ভেগ ওয়েতে মানে একসাথে বলে ফেলেছি। ডেটা সায়েন্টিস্টদের কাজ কিন্তু, বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজ হয়তো বা মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্ট এবং সেটাকে ডেপ্লয় করে তারপরে ক্লাউডে ডেপ্লয় করে সেটাকে মেনটেন করা, ঠিক আছে, কন্টিনিউয়াস ট্রেনিং বা এটাকে মডিফিকেশন টিউনিং এর কাজ। কিন্তু আমরা যেই আপনাদের ক্যারিয়ার পার্টটা অফার করছি, সেখানে কিন্তু আমরা ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং দুইটা পার্টই কভার করতে চাচ্ছি। এবং এটা দুইটারই কিন্তু আলাদা আলাদা জব রিক্রুটমেন্ট হয়। তো ডেটা সায়েন্টিস্টের রোলটা কি? ডেটা সায়েন্টিস্ট যখন কাজ, তখন কিন্তু সে শুধু মেশিন লার্নিং নিয়ে কাজ করেন। তাকে ডেটা ট্রান্সফরমেশন, তার কাজের 60-70% কাজই যায় হলো ডেটা ট্রান্সফরমেশন, ডেটা ক্লিনিং। সেটা হয়তো বা অন্য বিভিন্ন সোর্স থেকে নেওয়া হইতে পারে, অনেক সময় এটা ডেটাবেস থেকে নিয়ে। যেমন আমি রিসেন্টলি যে প্রজেক্টে কাজ করছি, ওয়েব অ্যানালিটিক্স এর ডেটা, আমরা ওয়েবসাইটে গিয়ে যখন আমরা বিভিন্ন ধরনের ক্লিক করতেছি, এই ধরনের ইনফরমেশন, প্রত্যেকটা ইনফরমেশন তো রেকর্ড হয়, ওই ইনফরমেশন গুলাকে স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো, এটা সেমি স্ট্রাকচার্ড ওয়েতে থাকে। অনেকে যারা কিছুটা টেকনিক্যাল ধারণা আছে তারা বুঝবে, এটা হলো নেস্টেড ওয়েতে থাকে, আননেস্ট করাটা বেস্ট টাফ। এবং এখানে ডেটা ক্লিনিং এর জন্য রেজেক্স বা এই ধরনের অনেক কিছু জানতে হয়। সো এই কাজগুলা করে আমাকে আবার ডেটা সেই আবার ওয়্যার হাউসে ক্লিন ডেটা একটা টেবল অথবা ভিউ হিসেবে রাখতে হয়। সো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হয়, প্রচুর হাইপোথেসিস টেস্ট, রিগ্রেশন অ্যানালাইসিস এর মতো কাজ করতে হয়। যেমন বিভিন্ন ভেরিয়েবলের মাঝে সম্পর্ক বোঝার জন্য, আমার সেল বাড়তেছে কি কারণে বাড়ছে, বা কোনো কারণে কোনোটা ড্রপ করলো, ওকে, বিভিন্ন চ্যানেলে আমার যে রেভিনিউ হচ্ছে এই চ্যানেলগুলোর মাঝে এটা কি কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, এটা হেলথ কেয়ার সেক্টরে হতে পারে, বিভিন্ন ড্রাগের একটা টেস্ট হতে পারে। হ্যাঁ, ওকে। সো এছাড়া ফরকাস্টিং সব বিজনেসই কমনীয় থাকে, যে আমি চাই ইভেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা সাপ্লাই চেনও এটা লাগে, যে আমি আমার ইনভেন্টরিতে কতটুকু প্রোডাক্ট স্টোর করব। বেশি হলে আমার পচে যাবে, কম হলে সেটা হলো আবার কাস্টমাররা যখন চাইবে আমি ইনস্ট্যান্টলি তাদেরকে দিতে পারবো না। এরকম ফরকাস্টিং, গ্রোথ ফরকাস্টিং, এই ধরনের বিভিন্ন ধরনের ফরকাস্টিং, এগুলো টাইম সিরিজ অ্যানালাইসিস করে করা যায়, মেশিন লার্নিং ডিপ লার্নিং করে করা যায়। আমরা সবগুলো অ্যাপ্রোচই দেখি। তাছাড়া এই যে কস্ট ডিপার্টমেন্ট কোলাবোরেশন যেখানে বললাম, মার্কেটিং টিম, বেশিরভাগ সময় ডাটা সায়েন্টিস্টরা মার্কেটিং টিমের সাথে অনেক ক্লোজলি কাজ করে। তাদের অ্যাডহক রিকোয়ারমেন্ট থেকে শুরু করে হাইপোথেসিস টেস্টিং, এগুলো বিভিন্ন ক্যাম্পেইনের এফেক্টিভনেস, এগুলো দেখতে হয়। ওকে। আর তো হোয়াই পাইথন, অলরেডি আমরা যেমন বললাম যে এটা হলো ওয়াইডলি ইউজড হচ্ছে এবং কন্টিনিউয়াস, এখানে আসলে কন্ট্রিবিউটর বেশি। আর পাইথন দুইটাই ওপেন সোর্স, কিন্তু একটা সময় মানুষ আরই বেশি ব্যবহার করতো, বিশেষ করে স্ট্যাটিস্টিশিয়ানরা তো এখনো করে, ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন। কিন্তু যখন আমি ডিপ লার্নিং এর মতো যাব এখন, বা এই যে এআই মডেল গুলো, চ্যাট জিপিটি, এগুলো নিয়ে যখন কাজ হচ্ছে, তখন এই জায়গাগুলোতে পাইথন সিগনিফিকেন্টলি আউট পারফর্ম করে অন্যগুলাতে। লাইব্রেরি গুলো বেশিরভাগই ডেভেলপ করে এখন পাইথন, এর কন্ট্রিবিউটরে বেশি এখানে।
এবং ইজি টু লার্নও, সর্ট অফ। হ্যাঁ, দেন বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, এক এক লাইব্রেরি গুলা কাজ কি, এক একটা কাজ এক এক ধরনের। যেমন ভিজুয়ালাইজেশনের জন্য কিছু লাইব্রেরি আছে, সেগুলা কাজ করবে। পান্ডাস নামপাই দিয়ে ডেটা ম্যানিপুলেশন, ডেটা ক্লিনিং, বেসিক ডেটা অ্যানালাইসিস এর কাজ। সাইকিট লার্ন, টেনসরফ্লোর দিয়ে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর কাজ করা হয়। এক একটা এক এক অ্যাডভান্টেজ দেয়। আমরা শুধু ওই ফাংশন গুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ডেভেলপ করা না জানলেও হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই জন্য ব্যাকগ্রাউন্ড এতটা ইয়ে করে না। আমি যখন ফান্ডামেন্টাল নলেজটা থাকে, অ্যাপ্লাই করাটা খুব কঠিন হয় না। কিন্তু আমাদের বিজনেস সিনারিওটা জানতে হয়, এবং সেটা অনুযায়ী আমার তখন, এবং ওই সময় কোন মডিউলটা ধরে কাজ করব, কোন লাইব্রেরিটা ধরে কাজ করব, ওইটা জানলেই হয়। দেন যেটা বললাম, আমরা শুরুতেই আপনাদের যেটা কাজ করবো বা আমি ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ করি। আফসোস স্যার এই পার্ট গুলো খুব ভালোভাবে নেবেন ওনার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থেকে, ডেটা ভিজুয়ালাইজেশনের পার্ট এবং মেশিন লার্নিং এর ফান্ডামেন্টাল পার্ট গুলা। কিন্তু ওইগুলো কাজ করার জন্য প্রথমে আপনার পাইথনের বেসিক গুলা জানা থাকতে হবে। ডেটা টাইপস কি গুলা পাইথনের, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা ডেটা টাইপস থাকে। ভেরিয়েবল কি, লজিক গুলা কি কি, কন্ডিশন লুপস এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো যখন অনেক বড় কোড হয়ে যায়, তখন এগুলো ইটারেশনের জন্য লুপস বা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা খুব প্রয়োজন হয়। তো এই পার্ট গুলো আমরা কভার করব। আর তাছাড়া তাছাড়া যেটা বলো, ইভেনচুয়ালি পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবন, এগুলো সবগুলাই কভার করা হবে। ইভেন আমি যে কাজগুলো করব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর জন্য, আপনাদের সাইপাই এবং স্ট্যাটস মডেল ইউজ করে, এই দুইটা প্যাকেজ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর জন্য খুব ইউজ হয়। এগুলো ইউজ করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো আপনাদের দেখাবো। ওকে। দেন আমি লাস্টের দিকে চলে আসছি কি বলার জন্য। আমি আপনাদেরও থাকবে যে আপনারা মডিউলে স্পেসিফিক উইক বাই উইক উল্লেখ করা আছে। এই উইকে 3টা ক্লাস হবে। এই 3টা ক্লাসের ভিতরে আপনারা কোন কোন টপিক গুলা শিখবেন, ওইগুলা ওখানে বলা আছে। ওকে। সো যেমন এসকিউএল এর কথা অলরেডি যেমন বলছিলাম, যেন এসকিউএল কেন জানতে হয়। অ্যানালিস্টরা তো অলওয়েজ কাজ করে, ডাটা সায়েন্টিস্টদেরও কাজ করতে হয়। ডেটা লিস্ট আমি যে কোম্পানিগুলোতে কাজ করেছি, সেখানে দেশে হোক বা বাইরের কোম্পানি, বাইরের দুইটা কোম্পানিতে কাজ করেছি, কন্টিনিউয়াস আমাদের ডেটা ওয়্যার হাউসে কাজ করতো। ডেটা ওয়্যার হাউসে বিভিন্ন জায়গা থেকে ডেটা আসতো। সেই ডেটা হয়তো বা আমরা অনেক সময় পাইথনে আমরা করেছি, অথবা সরাসরি ওই জায়গায় লোড করেছি, বা ডেটা ক্লিন করেছি পাইথনে। এসকিউএল আলকেমি নামের একটা প্যাকেজ আছে পাইথনের। সেটা হলো ডেটাবেস বা ডেটা ওয়্যার হাউস থেকে ডেটা নিয়ে, পাইথনে হয়তো বা নিয়ে সেটা আবার ক্লিন করে মেশিন লার্নিং এর জন্য রেডি করা, বা কোনো অ্যানালাইসিস এর জন্য রেডি করে সেটা আবার ওখানে রাখতে হতো। আবার যেহেতু, আমি একটা জাস্ট উদাহরণ দিই কেন এসকিউএল লাগে। রিসেন্টলি আমি যে কাজ করতেছি, সেই ডেটাতে প্রতিদিন প্রায় হলো যে আমাকে আহ 11 মিলিয়নের মতো রেকর্ডস জেনারেট হয়। ওয়েব অ্যানালিটিক্স এর ডাটা তো জেনারেট হয় 11 মিলিয়ন, প্রায় 1 কোটির উপরে, 1,10,00,000-এর মতো। এখন আমাদের হয়তোবা যে কাজ করতে হয়, এখন আপনি যদি এসকিউএল না জানেন, সেটা কি করতে হবে? প্রথমে সেই ডাটাটা পাইথনে লোড করতে হবে বা পাইথনে কাজ করতে হবে। এটা গুগল বাকেটে থাকে, সেখান থেকে সিএসভি ডাটাগুলো রিড করতে হবে, সেখানে কাজ করতে হবে। কাজ করে দেন হলো আপনাকে আবার ডেটাবেজে বা ডেটা ওয়্যার হাউসে পুশ করতে হবে, সেখান থেকে অ্যানালাইসিসের জন্য। বা আপনার বিভিন্ন বিআই টুল থাকে, পাওয়ার বিআই বা এগুলোর সাথে কানেক্ট করার জন্য। তো আপনি যদি প্রপারলি এসকিউএল জানেন, আপনি কিন্তু এসকিউএল এই কাজগুলো করতে পারেন। বা যদি আপনি ওয়্যার হাউস একটা টুল জানেন, স্নোফ্লেক, বিগকোয়েরি, সেটাতে কিন্তু আপনি এই ট্রান্সফরমেশনের কাজগুলা, ক্লিনিং এর কাজগুলো ওই জায়গায় সুন্দরভাবে করা যায়। তাহলে এই যে মিলিয়নস অফ রেকর্ড আরেক জায়গায় নিতেও তো ওভার দ্য নেটওয়ার্ক সময় লাগে, তারপরে আবার আরেক জায়গায় ইয়ে করা, এটা কিন্তু একবারই হয়ে যেত আপনার। তারপর এটা বলা অ্যাডহক অ্যানালাইসিস এর জন্য, বা বিভিন্ন সময় রিপোর্ট অটোমেশন, স্টোর প্রসিডিওর, ট্রিগার, এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। জয়েন জানতে হয়, কখন সিটি, কখন উইন্ডো ফাংশন ব্যবহার করবেন, এগুলা কি, এগুলো আমরা খুব ভালোভাবে এগুলা কভার করবো, এবং এই কাজগুলো করতে হয়। এবং অনেক সময় কোহোর্ট অ্যানালাইসিস, আরএফএম সেগমেন্টেশন, এগুলো পাইথনেও করা যায়। সোর্স টেবিল যেখানে, সেখানে যদি করেন, স্বাভাবিকভাবে আপনার টাইম অনেক অনেক কম লাগে। আর স্ট্যাটিস্টিক্স এর কথা যদি বলি, অলরেডি আমরা বলেছি যে আপনাকে যেমন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স জানতে হয়। ডেসক্রিপটিভ বলতে আপনার ডেটা অ্যাকচুয়ালি কি বলছে। প্রথমে আমরা মেশিন লার্নিং বা এগুলো যাওয়ার আগে আমরা অ্যাটলিস্ট কিছু আইডিয়া নিতে চাই। হ্যাঁ, আপনার গড় ভ্যালু কেমন, বা গড় থেকে কেমন, আপনার ডেটার ভিতরে কেমন আউটলায়ার ভ্যালু আছে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ডেটার বুঝতে হয়। তো এই কাজগুলোর জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্স এর ডেসক্রিপটিভ নলেজ জানতে হয়। এন্ড দেন প্রবাবিলিটি বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা অধিকাংশ, অনেক সময় ফুল ডেটা নিয়ে কাজ করা পসিবল হয় না, আমরা স্যাম্পলের বেসিসে কাজ করি। এবং তারপরে ডেটা সায়েন্টিস্টদের কাছে আস্ক করা হয়, স্যাম্পলটা উপরে যদি আমি যে রেজাল্ট পেলাম, এটা পপুলেশনের উপর, মানে সব ডেটার উপরে এটা কেমন আমার আউটপুট দিবে, এটার উপরে ভিত্তি করে যদি আমি কোনো কাজ জায়গায় আমি ইনভেস্ট করি, হ্যাঁ, আমি ইনভেস্টমেন্ট বাড়াই বা কমাই এনিথিং, সেটা কতটুকু রিলায়েবল হবে, কনসিস্টেন্ট হবে, রোবাস্ট হবে।
সেটা আমার লাস্ট যখন এবি টেস্টিং এর উপর একটা মাস্টার ক্লাস ছিল, সেখানে যদি কেউ জয়েন করে থাকেন, সেটা অলরেডি হয়তো বা কিছুটা আইডিয়া পেয়েছেন, স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, এইসব বিষয় নিয়ে কাজ করতে। তো এই বিষয়গুলো আমরা দেখবো। পাশাপাশি টাইম সিরিজ অ্যানালাইসিস, যেমন বললাম, ফরকাস্টিং এর জন্য দরকার হয়, সেটা আমরা দেখবো। ওকে। এবং সব থেকে বড় কথা এখানে আপনারা বুঝতে পারবে, এখানে কিছু ফ্রেমওয়ার্কের কথা বলা আছে যে কি কাজগুলো করা হয়, স্ট্যাটিস্টিক্যাল মেথড গুলা ইউজ করা হয়। এর বাইরে যে মেইন লাস্টের পয়েন্টটাই যদি ধরি, এটা দিয়ে আমি শেষ করছি, যে আপনার হলো দ্যাট আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ইন ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এ আপনার রোলটাকে, আপনাকে এটার জন্য কি স্ট্যাটিস্টিশিয়ান হইতে হবে না। স্ট্যাটিস্টিশিয়ান হলে আপনি স্ট্যাটিস্টিশিয়ান হিসেবেই কোথাও কাজ করতেন, মডেল ডেভেলপমেন্ট অর সামথিং। ওটার জন্য আরো কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। তো আপনি অ্যাটলিস্ট ডেটা সায়েন্টিস্ট হতে গেলে মিনিমাম যে কাজগুলো ডে টু ডে করতে হবে, সেই পার্টগুলো আমরা ইজিলি কভার করবো। এবং এর বেশিও যদি কেউ জানতে চান, আমি যেহেতু স্ট্যাটিস্টিশিয়ান আছি, আমি চেষ্টা করবো আপনাদের গাইড করার। থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। এখন আই থিঙ্ক আকসাদুর স্যার, কাইন্ডলি আপনি ফ্লোর নিতে পারেন। থ্যাংক ইউ রসি ভাইয়া, অ্যাকচুয়ালি এত ইনসাইটফুল অ্যান্ড পুরো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। সো আপনার ক্লাস তো সবাই যারা এর আগে করেছে তারা হয়তো জানেই যে কতটা ইন্টারেস্টিং থাকে, এবং আর ওই এটির সবকিছু ডিটেলসলি আমাদেরকে বোঝানোর জন্য এত কম সময়ে আপনাকে অনেক থ্যাংক ইউ। আর আমি হচ্ছে এখন নেক্সট হচ্ছে আমি ফ্লোরটা দিতে চাচ্ছিলাম আকশাদুর রহমান স্যারকে। সো স্যার আপনি হচ্ছে আপনার পার্টটা স্টার্ট করেন আর কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। রসি ভাইকে অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে বিগিনিং এর কথাবার্তাগুলো বলেছেন, এবং আপনি যে পার্টগুলি নেবেন সেগুলি সম্পর্কে বলেছেন। আমরা আসলে এটা একক কোনো প্রচেষ্টা না, বরং আমরা চারজন মিলে আমরা প্রায় দীর্ঘ 60 প্লাস, 60 প্লাস ক্লাস থাকবে আপনাদের, এবং আমরা চারজন মিলেই এই সিলেবাসটা তৈরি করেছি। এবং এখানে এমন ভাবে চেষ্টা করেছি যাতে একেবারে আপনারা যারা বিগিনার তাদের থেকে শুরু করে আহ একেবারে মিড লেভেল পর্যন্ত, আমরা বলছি না যে অ্যাডভান্স, কারণ অ্যাডভান্স আপনারা জানেন যে অ্যাডভান্স যেতে গেলে আরো কিছু মানে কোর্স করতে হবে বা আরো কিছু পড়াশোনা করতে হবে। তবে মিড লেভেল পর্যন্ত আপনারা চোখ বন্ধ করে ইনশাল্লাহ বলতে পারি এই কোর্সে আপনারা কভার করতে পারবেন। আমি আকসাদুর রহমান, আমি মূলত আছি আহ, একটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সেখানে আমি পিজিডি কোর্সের ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি। এছাড়াও আমি ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসেবে বিডিজবস.কম লিমিটেডে কাজ করছি, এবং এজ প্রজেক্টের এই ডেটা সায়েন্স ট্রেনিং এর আমি একজন লিড ট্রেনার। প্রথমেই আমার আমি যে পার্টে ক্লাস নিব সেগুলি বলার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যে অনেকের কাছে, আমি জানি আজকের অডিয়েন্সের মধ্যে অনেকের কাছেই একটা কৌতূহল বা একটা ডেটা সায়েন্স নিয়ে আসলে, বা এই মেশিন লার্নিং নিয়ে অনেকে তো অবশ্যই অনেক কিছুই জানেন, বা কোর্স করেছেন, কোর্স না করলেও ইউনিভার্সিটিতে পড়েছেন, বিষয়গুলি জানেন। আবার অনেকেই আছেন একেবারে নতুন, যারা হয়তো এই লাইনটা কি জানেন না, বা এখানে আসবেন কি আসবেন না, এটা কি আপনার জন্য ফিট করবে কি না, এরকম বিভিন্ন প্রশ্ন আপনাদের মাথায় ঘুরছে, এটা আমি জানি। তো এই ক্ষেত্রে আমি আহ, যেটা বলতে চাই সেটা হলো, ডেটা সায়েন্স কিন্তু আসলে স্পেসিফিক কোনো একটা গ্রুপের বিষয় না। যেমন ধরেন, এটা অনেকেই প্রশ্ন করবে, এটা কি কম্পিউটার সায়েন্স ওয়ালারা শুধু করবে, এটা কি ম্যাথামেটিশিয়ানরা করবে, এরকম ভাবে কথাগুলি আসে। আমি একটা এক্সাম্পল দিতে পারি। এমবিএ কোর্স কিন্তু সবাই করে, ইভেন ডাক্তাররাও এমবিএ করে। আপনার দেখবেন যে ইঞ্জিনিয়াররাও করে, আর বিজনেস যারা পড়াশোনা করে তারা তো করেই। তাহলে এমবিএ করার উদ্দেশ্য হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট কোর্স, ম্যানেজমেন্ট এর জন্য এই মাস্টার্সটা করে থাকেন আসলে। একইভাবে ডেটা সায়েন্সও কিন্তু কারো নিজস্ব কোনো ইয়ে না যে আমি আমি এই কম্পিউটার সায়েন্স হলেই আমাকে এটা করতে পারবো, এরকম কোনো বিষয় না কিন্তু। এইখানে আহ অনেকেই হয়তো বলবে যে এখানে তুমি স্ট্যাটিস্টিক্স জানো না,
তাহলে তুমি কাজ করতে পারবা না, তুমি মেশিন ডেটা সায়েন্টিস্ট হতে পারবা না, লিনিয়ার অ্যালজেব্রা জানো না, ক্যালকুলাস জানো না, প্রোগ্রামিং জানো না, এরকম বলবে অনেকে। কিন্তু দ্যাটস সিম্পলি নট ট্রু। তাহলে ট্রু কি? ট্রু হচ্ছে যে আহ, মূলত আপনি যদি খুব অ্যাডভান্স ম্যাথমেটিক্স জানতে হবে তেমন না, আপনি মোটামুটি যদি ম্যাথমেটিক্স সম্পর্কে ধারণা থাকে বা জানেন বা ইন্টারেস্ট থাকে, তবে ম্যাথমেটিক্সকে ভালোবাসতে হবে, এটা ঠিক। মানে একেবারে আপনি ম্যাথ পছন্দই করেন না, অথচ আপনি ডেটা সায়েন্সে এসে ভালো করবেন, এটা আবার ভুল। হ্যাঁ, তারপরে খুব বেশি ডিপ লার্নিং জানতে হবে এমনও না। তারপরে প্রোগ্রামিং নলেজ যেটুকু লাগবে সেটুকু কিন্তু এই কোর্সেই কভার করে ফেলা যাবে, অসুবিধা নেই। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে মোস্ট ইম্পর্টেন্টলি অল দ্য নেসেসারি থিংস আমরা কিন্তু ক্যান বি লার্ন ইন ভেরি শর্ট টাইম। আমরা খুব শর্ট টাইমে আপনাদেরকে এই জিনিসগুলি শিখিয়ে দিতে পারবো। যেটা আপনাদেরকে আমরা শিখিয়ে দিতে পারবো না বা যেটা প্রয়োজন সেটা হচ্ছে এগুলি। আপনার কারেজ থাকা লাগবে, স্ট্রং উইল পাওয়ার থাকা লাগবে, প্যাশেন্স থাকা লাগবে, কনফিডেন্স থাকা লাগবে, এবং ডেটাবেস সম্পর্কে একেবারে বেসিক ধারণা থাকা লাগবে। তো আমার ধারণা আপনারা সবাই এক্সেলে কাজ করেছেন। তো এক্সেল যে একটা ডেটাবেস, এক্সেলের মধ্যে ডেটা এন্ট্রি করা হয়, সো এগুলি আপনাদের ধারণা আছে। সো এতটুকু ধারণা থাকলেই আগানো যাবে। তো যেটা মেন কথা সেটা হলো যে আপনার ভিতরে সংকল্প থাকতে হবে, কারেজ থাকতে হবে, স্ট্রং উইল পাওয়ার। আপনি আর্টসের ছাত্র হন, তাতে কোনো সমস্যা নাই। আপনি বিজনেসের হন, আপনি সায়েন্সের হন, অনেকে যেমন বলে থাকে যে কম্পিউটার সায়েন্সের না হলে আমি মনে হয় পারবো না। দেখেন, কম্পিউটার সায়েন্সের শুধু একটা জিনিস এখানে কাজে লাগে, সেটা হচ্ছে প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংটা আপনি 2 মাসে 3 মাসেই কিন্তু এক্সপার্ট একজন প্রোগ্রামার হয়ে যেতে পারে। বাকি যে জিনিসগুলি লাগে সেগুলি মূলত স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এর নলেজ, তারপরে হচ্ছে আপনার এই ডেটা বেজের নলেজ, সেগুলি আপনাকে কি কম্পিউটার সায়েন্সের মানুষজনকেও যেমন শিখতে হবে, আপনাকেও তেমন শিখতে হবে। তো এই ব্যাপারে আমার মনে হয় আপনাদের একটু ধারণা ক্লিয়ার হলো যে এখানে কেউ কিন্তু পেছনে নাই যে আমি মনে হয় পারবো না, এই এই এরকম এরকম কেউ ধারণা করবেন না। তো যাই হোক, আমি এই কোর্সের মধ্যে শুরুতে রসি ভাই তো উম, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আছেন, যে ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা যেটা বলা হচ্ছে, আমরা পাইথন দিয়ে শুরু করব। আপনারা জানেন যে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ এখন বিশ্বের হলো পাইথন, এবং বিশেষ করে মেশিন লার্নিং ডেটা সায়েন্সের ক্ষেত্রে তো পাইথনের কোনো বিকল্প নাই। হয়তো ওয়েব ডেভেলপমেন্টে পাইথনের বিকল্প থাকতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্টের পাইথনের বিকল্প থাকতে পারে, কিন্তু মেশিন লার্নিং ডেটা সায়েন্সের জন্য এত বেশি লাইব্রেরি এখানে আছে যে ধারে কাছেও কিন্তু অন্য লাইব্রেরি নাই। সো পাইথন দিয়ে রসি ভাই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো এবং ফান্ডামেন্টাল এসকিউএল এবং আহ, আহ, যেটা হচ্ছে পরিসংখ্যান শেখানোর পরে মূলত আমি আসবো, আমি ক্লাস নিব। আমি মূলত নামপাই পান্ডাস যেগুলি দিয়ে ডেটা ক্লিনিং, ডেটা প্রসেসিং করা যায়। আপনারা জানেন যে ডেটা সায়েন্সের কাজের মধ্যে কিন্তু 70 থেকে 80% কাজই থাকে কিন্তু এই ডেটা ক্লিনিং, প্রসেসিং। অর্থাৎ আমরা যে মডেল বানাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাবো, উম, সে এবং খুবই এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে আপনারাও কিন্তু এই কোর্সের মধ্যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাবেন। সেটা ছোট হতে পারে, কিন্তু আপনারা বানাবেন, আপনার প্রজেক্ট করবেন। এই কোর্সের মধ্যেই আমরা কিন্তু মেশিন লার্নিং এর মাধ্যমে ওসিআর কি করে বানাতে হয় সেটা দেখব। হ্যাম এবং স্প্যাম কি করে পার্থক্য করতে হয়, অর্থাৎ মেইলের মধ্যে দেখবেন যে অটোমেটিক্যালি স্প্যামে চলে যাচ্ছে কিছু মেল, এগুলি তো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হয়। তো সেই মডেলগুলি কিভাবে তৈরি করতে হয় আমরা দেখব, এবং আমি শিওর আপনারা এগুলি বুঝবেন। আচ্ছা, তো সেই প্রথমেই আমরা নামপাই পান্ডাস দিয়ে ডেটা ক্লিনিং, ডেটা প্রসেসিং, যেমন ধরেন এসকিউএল এর যে কোয়েরি গুলো আছে, আমরা এখানে এসে পান্ডাস দিয়ে সেই কোয়েরি গুলি করব, এবং আহ, নামপাই এর মাধ্যমে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফাংশন শিখবো। নামপাই মানেই হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। তারপরে পান্ডাস এর উপরে বেশ কয়েকটা ক্লাস থাকবে। পান্ডাস দিয়ে আমরা বিভিন্ন এসকিউএল সার্ভার থেকে, এক্সেল থেকে, সিএসভি থেকে ডেটাকে রিড করব, রিড করে সেই ডেটা নিয়ে বিভিন্ন রকমের প্রসেসিং, ক্লিনিং এগুলি করব, অ্যানালাইসিস করব। তারপরে আমরা
পান্ডাস দিয়ে আরো আহ, কিভাবে জয়েন করা হয়, এসকিউএল যেটা জয়েনিং আছে, পান্ডাসে বলে মার্জিং করা। তারপর মিসিং ডেটা, যদি ডেটার মধ্যে কোনো মিসিং থাকে, নাল ভ্যালু থাকে, তাহলে সেখানে কিভাবে ট্রিটমেন্ট, কারণ নাল ভ্যালু বা মিসিং ডেটা সহ আমরা মডেল বানাতে পারবো না, এরর হবে। তো সেই জিনিসগুলি কিভাবে ঠিক করব সেগুলি আমরা দেখব। তারপরে আমরা এই ডেটা অ্যানালাইসিস করব পান্ডাস দিয়ে, অর্থাৎ আমরা একটা রিয়েল, একসময় ডেটাটা রিয়েল ছিল, সেই রিয়েল ডেটা নিয়ে আমরা বিভিন্ন রকমের কোয়েরি করে করে অ্যানালাইসিস করব। তারপরে আপনাদেরকে একটা অ্যানালাইসিসের প্রজেক্ট করতে দেওয়া হবে, যারা আর কি এখানে ক্লাসে থাকবেন, সেটা আপনারা করবেন। আহ, এইটা তো প্রথমে বললাম যে এটার পারপোজ হচ্ছে যে আমরা ডেটাকে কি করে ক্লিন করতে হয়, ডেটাকে কি প্রিপেয়ার করতে হয়। কারণ আমি খুব ভালো এক্সাম্পল হবে কিনা জানি না, দিতে পারি। ধরেন আপনি একটা রান্না করবেন, এখন রান্না করতে গেলে যদি তরকারি বাজার থেকে কিনে নিয়ে আসি, মাংস কিনলাম বা মাছ কিনলাম, সরাসরি কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে সেগুলি দিতে পারি না। এই মাছ মাংসকে কিন্তু আমাদেরকে সুন্দর করে আহ ধুইতে হয়, কাটতে হয়, আঁশ ছাড়াতে হয়। তরকারি হলে কোনো কোনো তরকারি সিলতে হয়, সব ক্ষেত্রে একই ব্যাপার না। কোনো কোনো তরকারি না সিলেই দিতে হয়, আবার কোনো কোনো তরকারি সিলতে হয়, কাটতে হয়, তারপরে করে। ডেটার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, আমরা যে ডেটাগুলি পাই বিভিন্ন ডেটাবেস থেকে, সরাসরি সেটা নিয়ে মডেল বানাতে পারি না। ওই ওই জন্যই 70 থেকে 80% কাজ থাকে এইসব ডেটা প্রিপারেশন করা। তো সেগুলি সবই আমরা এই পান্ডাস নামপাই, পান্ডাস নামপাই যত ভালো জানবেন তত এগুলি ভালো করতে পারবেন। তারপরে ডেটা ভিজুয়ালাইজেশন। এখানে আপনারা জানেন ডেটা ভিজুয়ালাইজেশনের কত গুরুত্ব। কারণ একটা রিপোর্ট যদি আপনি নিউমেরিক্যাল প্রেজেন্ট করেন, সেখান থেকে যতটা বোঝা যায়, একটা যদি ধরেন একটা বার চার্ট যদি দেন, কলাম চার্ট যদি দেন, কলাম চার্ট দিয়ে আপনি যত সহজে বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিটা বেশি আছে, কোন ক্যাটাগরিটা কম আছে, সেটা কিন্তু এমনি নাম্বার দিয়ে অত সহজে বুঝতে পারবেন না। তো সেই ভিজুয়ালাইজেশন আমরা, ভিজুয়ালাইজেশনের জন্য পাইথন দিয়ে কি করে ভিজুয়ালাইজেশন করা যায়, সেক্ষেত্রে পাইথনের মোস্ট ওয়াইডলি ইউজড যে লাইব্রেরি গুলি আছে, ম্যাটপ্লটলিব, পান্ডাস, তারপরে হচ্ছে সিবন, এগুলি আমরা শিখব। তারপরে প্লটলি, প্লটলিও শিখবো আমরা। এবং এই ভিজুয়ালাইজেশনের উপরেও একটা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করব, অর্থাৎ আমরা একটা ডেটা নিয়ে সেই ডেটাকে কিভাবে অ্যানালাইসিস করা যায় এবং ভিজুয়ালাইজ করা যায়, সেই ব্যাপারটা কিন্তু দেখব। তারপরে আমরা মেশিন লার্নিং এ চলে যাব। মেশিন লার্নিং এ যাওয়ার পরে আমরা প্রথমে মেশিন লার্নিং সম্পর্কে জানবো, মেশিন লার্নিং কাকে বলে, তারপরে এই ট্রেনিং ডেটা কি, টেস্ট ডেটা কি, তারপরে কিভাবে ট্রেনিং টেস্টে ভাগ করতে হয়, এই ব্যাপারগুলি জানবো। তারপরে এই ডেটা নিয়ে কিন্তু ডেটার যে ফিচার গুলি থাকে, ফিচার গুলি এখানে এসে আরো ভালোভাবে আমরা ক্লিনিং প্রসেসিং শিখবো। পান্ডাজেরই হেল্প নেব, কিন্তু এখানে আরো বিষয় স্কেলিং এর ব্যাপার থাকবে, কি করে ডাটাকে স্কেলিং করতে হয়। তারপরে এলডিএ করব, তারপরে এনকোডিং করব, যদি সেটা ওয়ার্ড হয় বা টেক্সট ডেটা হয়, তাহলে সেটাকে কি করে ব্যাকওয়ার্ড করতে হয়, ভেক্টরাইজেশন করতে হয়, এই ব্যাপারগুলি আমরা এই পর্যায়ে শিখব। আবার ক্যাটেগরিক্যাল ডেটা হলে বিভিন্ন রকমের এনকোডিং আছে, লেভেল এনকোডিং, অন হট এনকোডিং, তারপরে অর্ডিনাল এনকোডিং, এই এনকোডিং গুলি শিখবো। আউটলেয়ার থাকলে ডেটার মধ্যে আউটলেয়ারকে কিভাবে রিমুভ করতে হয়, আউটলেয়ার মানে আপনারা জানেন এক্সট্রিম ভ্যালু, সেটা কিভাবে খুঁজতে হয়, খুঁজে বের করতে হয় এবং রিমুভ করতে হয়, সেই বিষয়গুলি আমরা দেখব। আহ, এখানে মূলত ওই যে ডেটার প্রিপারেশনের জন্য ফিচার স্কেলিং, ট্রান্সফর্মিং, এনকোডিং, এগুলি করব। এগুলি না করলে আসলে অনেক সময় এগুলি না করলেও হয়তো মডেল বানানো যায়, কিন্তু মডেলের পারফরমেন্স ভালো পাওয়া যায় না। তো সেই জন্য এই মডেলের পারফরমেন্স ভালো পাওয়ার জন্য এগুলি আমাদের শিখতে হবে। তারপরে আমরা একেবারে অ্যালগরিদমে চলে যাব। প্রথমে লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশনের যেমন ধরেন সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এবং রিগ্রেশন দিয়ে আমরা এখানে 3টা ক্লাস রেখেছি রিগ্রেশনের উপরে, যেখানে সব শেষে আমরা রিজ রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশন, তারপরে ইলাস্টিক নেট রিগ্রেশন কনসেপ্ট, সেগুলি নিয়েও আলাপ করব। তারপরে আমরা চলে যাচ্ছি
সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং ক্লাসিফিকেশন পার্ট, আগেরটা ছিল রিগ্রেশন পার্ট, এখন ক্লাসিফিকেশন পার্ট। ক্লাসিফিকেশন পার্টে আমরা মোস্ট কমন যেগুলি আপনারা শুনে থাকবেন বিভিন্ন সময়, যে আপনার বাইনারি লজিস্টিক রিগ্রেশন মডেল, কে নিয়ারেস্ট নেইবার, এগুলি এগুলি দিয়ে যে শুধু আমরা থিওরিটিক্যালি শিখবো সেটাই না, আমরা কিন্তু পেন অ্যান্ড পেপার শিখবো, জিনিসগুলি বুঝবো এবং সেগুলি দিয়ে একটা করে কোনো ডেটা নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করব। হ্যান্ডস অন মডেল ডেভেলপমেন্ট, সেই অ্যালগোরিদম দিয়ে কি করে মডেল ডেভেলপমেন্ট করতে হয় সেগুলি কিন্তু শিখবো। প্রত্যেকটা অ্যালগোরিদমের সাথেই কিন্তু আমরা মডেল ডেভেলপমেন্ট। তাছাড়াও আমাদের এই যে মডেলের কি করে অ্যাকুরেসি মাপতে হয়, কি করে প্রেসিশন মাপতে হয়, রিকল কি জিনিস, এফআন স্কোর কি জিনিস, তারপরে বায়াস ভেরিয়েন্স কি জিনিস, বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ করতে হয় কিভাবে, আহ, এই ব্যাপারগুলি কিন্তু আমরা এই সেকশনে শিখবো। তারপরে আমরা ওই যে অ্যালগোরিদম তো আমাদের শেষ হয়নি, কেবল আহ, এর আগে সম্ভবত দুটো অ্যালগোরিদম আমরা বললাম, লজিস্টিক রিগ্রেশন এবং কেএনএস, এগুলো সবই কিন্তু আপনার ক্লাসিফিকেশনের অ্যালগোরিদম। রিগ্রেশনের অ্যালগোরিদম তো আগেই বলেছি। তারপরে ক্লাসিফিকেশনের অ্যালগোরিদম হিসেবে আমরা ডিসিশন ট্রি শিখবো, সাপোর্ট ভেক্টর মেশিন এসভিএম, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যালগোরিদম যেটার অ্যাকুরেসি খুবই ভালো পাওয়া যায়। তবে নেইভ বেস ক্লাসিফিকেশন আমরা শিখবো, নেইভ বেস ক্লাসিফিকেশন দিয়েই আমরা ওই হ্যাম স্প্যাম কিভাবে ডিটেকশন করতে হয় সেই ব্যাপারগুলি দেখব। তারপরে সুপারভাইজড লার্নিং এ একটা কিন্তু প্রজেক্ট করব, অর্থাৎ সুপারভাইজড লার্নিং এর মাধ্যমে ক্লাসিফিকেশন করার জন্য একটা প্রজেক্ট আপনাদেরকে দেওয়া হবে, আপনারা করবেন। তারপরে আমরা আনসুপারভাইজড লার্নিং এ যাব। আনসুপারভাইজড লার্নিং এ আমরা কেমিন ক্লাস্টারিং করব এবং পিসিএ করব। কেমিন ক্লাস্টারিং দিয়েও কিন্তু আমরা একটা রিয়েল প্রজেক্ট করব, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সেগমেন্টেশন, কাস্টমার সেগমেন্টেশন, রিসেন্সি ফ্রিকোয়েন্সি মনিটরি বেসড কাস্টমার সেগমেন্টেশন কি করে কেমিন ইউজ করে করতে হয়, এটা কিন্তু কেমিন ইউজ না করেও করা যায় বিভিন্নভাবে, হয়তো আপনারাও করেছেন বা শুনেছেন। আমরা কেমিনের মাধ্যমে কি করে এই আরএফএম অ্যানালাইসিস করা যায় সেটা আমরা দেখব। তারপরে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস কিভাবে করা যায়, পিসিএ এলডি এর মধ্যে পার্থক্য কি, এগুলি দেখব। তারপরে আনসুপারভাইজ লার্নিং এরও একটা প্রজেক্ট কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, আপনারা করবেন, আমরা সেগুলি ভ্যালিডেট করব বা দেখব। এরপরে এনসেম্বল লার্নিং, যে আপনারা জানেন যে মৌলিক যে অ্যালগোরিদম গুলি আছে সেগুলি থেকেও কিন্তু এরকম বিভিন্ন কমপ্লেক্স এনসেম্বল, অর্থাৎ অনেকগুলি মৌলিক অ্যালগোরিদম মিলায়ে যে অ্যালগোরিদমটা তৈরি হয় সেটাকে এনসেম্বল লার্নিং বলা হয়। যেমন র্যান্ডম ফরেস্ট, র্যান্ডম ফরেস্টের মধ্যে অনেকগুলি ডিসিশন ট্রি থাকে, এগুলি আমরা শিখবো। এক্সি বুস্ট শিখবো। তো মোটামুটি এই দুটোই রেখেছি আমরা এনসেম্বল লার্নিং এ। তারপরে টাইম সিরিজ অ্যানালাইসিস, টাইম সিরিজ অ্যানালাইসিসে মানে আপনারা রসি ভাই বললেন এই ক্লাস গুলো অবশ্য রসি ভাই নিবেন। টাইম সিরিজ অ্যানালাইসিসের উপর আমাদের তিনটা ক্লাস রেখেছি। এখানে আহ, মানে সময়ের অ্যাসপেক্টে যে আম, আম, বিষয়গুলি প্রেডিকশন করতে হয়, যে আজ থেকে 5 মাস পরে কেমন হবে, 6 মাস, এটা কিন্তু আমাদের এই ডে টু ডে খুবই প্রয়োজন হয়, বিশেষ করে আমাদের কর্পোরেট সেক্টরে। টাইম সিরিজ অ্যানালাইসিস, বিশেষ করে সেলস প্রেডিকশন, নির্দিষ্ট টাইমের সেলস প্রেডিকশনটা কিন্তু খুবই খুবই দরকার হয়। এবং আমাকে অনেকেই এই টাইম সিরিজ অ্যানালাইসিস দিয়ে আগ্রহ প্রকাশ করে। আমি যেখানে কনসালটেন্সি করি সেখানে তো বটেই। সো এইগুলি আপনাদের শেখানো হবে বিভিন্ন ভাবে কিভাবে করা হয়। টাইম সিরিজ একটা তো খুবই এক্সেলেও যেটা করা যায়, মুভিং এভারেজ, সেটা তো আছেই, এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতি এখানে শেখানো হবে। এই ক্লাস তিনটা নিবেন অবশ্য আমাদের রসি ভাই। তো এটাই আর কি, এই আমার পোর্শন এখানে শেষ হবে। আমি শুধু একটা কথাই বলতে পারি যে আমরা এখানে মনে করেন যে এই যে উম, আহ, শুরু থেকে শুরু করে একেবারে পাইথন, আপনাদের পাইথন কিভাবে স্টার্ট করতে হয়, পাইথনের এবিসিডি থেকে শুরু করে একেবারে ডিপ লার্নিং, যেটা আমাদের আরাফ মুস্তাফি ভাই নিবেন, ডিপ লার্নিং এবং এমএল অপস, একেবারে শুরু থেকে এই ডিপ লার্নিং এমএল অপস পর্যন্ত কমপ্লিট একটা কোর্স আমি অবশ্য আমার চোখে পড়েনি। সো এবং এত
কম মূল্যে এই কোর্সটা আহ, আসলেই আমি খুব এক্সাইটেড এই ইন্টারেক্টিভ কেয়ার যেটা শুরু করতে যাচ্ছে। আশা করি আমরা খুব ভালো কিছু করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। এখন আমি শেষ করছি, আর মুস্তাফিজ ভাই হয়তো আসবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস আকরাম ভাই আর রফি ভাই। আমি কি শুরু করবো? জি জি ভাইয়া, আপনি শুরু করতে পারেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আমি আরাফ জয়েন করছি আপনাদের সাথে এখানে অ্যাজ ইনস্ট্রাক্টর ফর দিস কোর্স অ্যাজ ওয়েল। জাস্ট একটু কাইন্ডলি আমাকে জানাবে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, ইটস ক্লিয়ার। আচ্ছা, অলরাইট। সো ওয়েলকাম এভরিওয়ান। আমাদের ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথের কোর্স আউটলাইন যে পার্টটা একটু আগে আকসাদ ভাইয়া এন্ড রসি ভাই যে বলছিলেন, ডিপ লার্নিং এন্ড এমএল অপস এর পার্টটা আমি কভার করবো একটু কুইকলি। আমার ইন্ট্রো, আমি আরাফ। এই মুহূর্তে কাজ করছি অ্যানালিস্ট আইডিটি অপারেশনসে, বিএটিতে। আমি এটাকে কাজ করা হয়েছে আমার এসিআই তে, টেকনো হেভেনে, ইমেলি আর নেসলে বাংলাদেশে। আমার মোস্টলি কাজ করা হয়েছে ডেটা সায়েন্স, ব্লক চেইন অ্যান্ড মেশিন লার্নিং সেগুলো নিয়ে, অ্যান্ড প্রোডাকশন লেভেলে কিছু হচ্ছে প্রোডাক্ট ডিপ্লয় করার জন্য। তো সিন্স আমাদের কোর্সটার নাম আসলে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর ক্যারিয়ার পাথ, আমি আপনাদের জন্য প্রথমে যে কাজটা দেখছিলাম যে আমাদের শুধু জব অপরচুনিটি পার্টটা কি, যেহেতু একটা ক্যারিয়ার পাথ আমরা ডিজাইন করতে চাচ্ছি। তো কি কি জব অ্যাভেলেবল আছে ইন দ্য মার্কেট, বা সেগুলোর আসলে আপনার রিকোয়ারমেন্ট গুলো কি কি। তো জাস্ট আজকে সেশনটার জন্যই আমি 7টার দিকে আজকে একটু দেখছিলাম যে লিঙ্কডইনে যদি আমরা সার্চ করি যে রোলস এন্ড জবস মেশিন লার্নিং দিয়ে, তাহলে কি কি আসে। তো দেখেন ভাইয়ারা, অলমোস্ট মেশিন লার্নিং দিয়ে যখন সার্চ দেওয়া হয় ইন লিঙ্কডইন, আমাদের অলমোস্ট 2,10,929টা রেজাল্ট আপনার আসে ওয়ার্ল্ড ওয়াইড। অলরাইট, এগুলোর মধ্যে বেশ কিছু রিমোট আছে, বেশ কিছু আপনার অনসাইট আছে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, যেমন রবির এখানে একটা দেখাচ্ছে যে ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার ফর ডিজিটালাইজেশন অ্যান্ড অটোমেশন অপারেশনস, এটা অনসাইট। সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজার, এটা অনসাইট। এআই ট্রেনার, সেটা আবার রিমোট। তো আবার প্রোডাক্ট ম্যানেজার এআই, এগুলো আবার রিমোট। তো মেশিন লার্নিং কিন্তু এমন না যে ধরুন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, আপনি মেশিন লার্নিং এর কোর্সটা করলে ইউ উইল গেট ইনসাইটস, ইউ উইল গেট এক্সপার্টিস, ইউ উইল ডেভেলপ এক্সপার্টিস অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বাট নট নেসেসারিলি আপনাকে মেশিন লার্নিং নিয়েই হচ্ছে তখন কাজ করতে হচ্ছে কোর ভাবে। আপনার ডে টু ডে অপারেশন, আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হন বা এসডি হয়ে থাকেন ইন ইউর ওয়ার্ক প্লেস, তাহলে ভাই সেক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে এখন যেহেতু এলএলএম, এনএলপি, সেগুলো নিয়ে অনেক কাজ করা হচ্ছে। আপনার কিন্তু আসলে ওয়ার্ক ডোমেইনটাও আপনার এক্সপার্টিসটা গ্রো করছে। এন্ড অফকোর্স ইউ ক্যান শোকেস দিস ইন ইউর সিভি। অ্যান্ড সামনে যদি আসলে কোনো নিউ প্রজেক্ট আপনারা নিতে চান, কোম্পানির জন্য হোক বা নিজের পেট প্রজেক্টের জন্য হোক, ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক অফ স্টার্টিং আ কোম্পানি অফ ইউর ওন, সেগুলো কিন্তু আসলে আপনাকে হেল্প করবে। আচ্ছা, মেশিন লার্নিং এর একটা সাব পার্ট হচ্ছে ডিপ লার্নিং। মেশিন লার্নিং এ ধরেন আমরা আসলে মোটামুটি শেখানো ট্রাই করি সিস্টেম গুলাকে, সার্টেন কিছু রুল বেসড লজিক গুলোকে, রাইট? যেটা হচ্ছে একটু আগে আকসাদুল ভাই দেখাচ্ছিলেন। ডিপ লার্নিং যে পার্টটা, সেখানে আসলে হচ্ছে গিয়ে নিউরাল নেটওয়ার্কের পার্টটা চলে আসে। তো আমি যদি ডিপ লার্নিং পার্টটা দেখি, দেখেন ডিপ লার্নিং এর মধ্যেও কিন্তু যে সার্চ দেন আপনাদের লিঙ্কডইন এর মধ্যে, অলমোস্ট 57,000 জব এই মুহূর্তে আছে। এন্ড ডিপ লার্নিং বা মেশিন লার্নিং শিখে আপনি কিন্তু কনসালটেন্টও হতে পারবেন। এমন না যে সবসময় আপনাকে হচ্ছে গিয়ে নিজেকে ইঞ্জিনিয়ার হতে হবে, ইউ হ্যাভ টু বিল্ড থিংস হ্যান্ডস অন ফ্রম স্ক্র্যাচ। সামটাইমস ইউ ক্যান অলসো ওয়ার্ক অ্যাজ আ কনসালটেন্ট এজ ওয়েল। যেমন দেখেন ওরাকল, ওরাকল হচ্ছে রিমোট ভাবে আপনি কনসালটেন্ট থাকতে পারবেন ফর পোল্যান্ড। এবং এজ এ কনসালটেন্ট আপনাকে তখন কিন্তু আসলে কখনো হ্যান্ডস অন যে কাজ করতে হবে এমন না। কনসালটেন্টদের আসলে কাজ কি থাকে, আপনাকে একটা প্রবলেম দিবে, সো প্রবলেম গুলোকে নিয়ে আপনি কিছু সলিউশন অফার করবেন টু দ্য কোম্পানিজ। সো কনসালটেন্সিও কিন্তু হচ্ছে গিয়ে ক্যান বি ওয়ান অফ দ্য অপশন অ্যাজ এ ক্যারিয়ার পাথ, যেটা আপনি ফিউচার এক্সপ্লোর করতে পারবেন। যেমন দেখেন অলমোস্ট ডিপ লার্নিং নিয়ে প্রায় 57,041টা হচ্ছে গিয়ে আপনার জব আছে। আর একটা স্পেশালিস্ট পার্ট হচ্ছে এমএল অপস। এমএল অপস হচ্ছে মেশিন লার্নিং অপারেশন। আচ্ছা, এমএল অপস এর সাথে অনেকটা ডেভ অপস এর মিল আসে। আমি সরি, অনেকে আসলে চ্যাটে দেখছিলেন যে বলছিলেন যে আপনারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে। ইটস রিয়েলি এক্সাইটিং যে আপনারা আসলে শিখতে যাচ্ছেন ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং জিনিসগুলো কি। তো আমরা যখন আসলে কোর্সগুলো সামনের দিকে রান করবো, উইল ট্রাই টু মেক শিওর আপনারা যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসে জয়েন করছেন, আপনারা এই পার্টটু ধরতে পারছেন বা জানতে পারছেন। হয়তোবা সবসময় আপনার ভাই সব জায়গায় দেখা যাচ্ছে কোডিং করা পসিবল হচ্ছে না যাদের হয়তো অন্য ব্যাকগ্রাউন্ডের, বাট অ্যাটলিস্ট কনসেপ্টটা কি,
সেটা যদি আসলে থিওরিটিক্যাল যে পার্টগুলো সেগুলো আমরা রাখবো। আচ্ছা, এমএল অফ পার্টটা হচ্ছে ডেভ অপস, তার সাথে সম্পর্কিত। আচ্ছা, ডেভ অপস জিনিসটা কি ভাই? যদি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সফটওয়্যার ডেভেলপাররা কি করে? একটা জিনিস কোড করে, কোড করে বানাচ্ছে, বাট বানানোর পর সেটা হচ্ছে বাইরের মানুষজনকে ইউজ করতে হবে, রাইট? তখন এটাকে ডিপ্লয়মেন্ট করা হয়, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অপারেশনস। তো ডেভেলপমেন্ট এন্ড অপারেশনস দুইটা যখন একসাথে মিলে একটা টিম কাজ করে, যারা ডেভেলপ করবে, ডিপ্লয় করবে, মানুষজন সাথে সাথে ইউজ করবে, কোনো যদি ফিডব্যাক আসে একসাথে কাজ করবে, দ্যাটস ডেভঅপস। সিমিলারলি এমএল অপস, মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা মেশিন লার্নিং মডেল ডেভেলপ করবে, সেগুলোকে প্রোডাকশনে ডিপ্লয় করা হবে। সেই ডিপ্লয়ের পার্সপেক্টিভে যদি কোনো ফিডব্যাক আসে, সেগুলো নিয়ে দুইটা টিম একসাথে কাজ করবে। এখানেও কিন্তু অলমোস্ট দেখেন প্রায় 6,000 জব আছে। লাতিন আমেরিকাতে একটা রিমোট আছে এমএল অফ ইঞ্জিনিয়ার, 18 ঘন্টা আগে পোস্ট করা, এবং নর্মালি কিন্তু 9 জন পিপল অ্যাপ্লাই করে ফেলছে। আচ্ছা, এমএল অপস বা মেশিন লার্নিং কেন দরকার? আমি যদি ধরেন এই পয়েন্টটা নিয়ে একটু আপনার সাথে ডিসকাশন করা ট্রাই করি, যারা এখানে জয়েন করেছেন। ধরেন সবাই কম বেশি পাঠাও বা উবার ইউজ করি। আমরা নর্মালি কি করি? অফিস থেকে বের হচ্ছি, বাসার দিকে যাব, পাঠাও অ্যাপটা ওপেন করছি, উবার অ্যাপটা ওপেন করছি, আপনার সোর্স দিচ্ছেন, ডেস্টিনেশন দিচ্ছেন, সে আপনাকে একটা প্রাইস বলে দিচ্ছে, রাইট? আপনি যদি আসলে মডেল ঠিকঠাক মতো ডেভেলপ করেন, তাহলে কিন্তু অনেক কিছু জাস্ট হচ্ছে ডিস্টেন্সের উপর জিনিসটা নির্ভর করতেছে না। যেমন বৃষ্টির দিনে কিন্তু উবারের দাম বেড়ে যায়, যদি খেয়াল করে দেখেন। তো কিভাবে সে আসলে কাজ করতেছে? সে ওয়েদার একটা ইনফরমেশন দিচ্ছে, আবার যখন বৃষ্টি থাকতেছে না তখন কিন্তু সে আসলে এই ব্যাপারটাকে কনসিডারই করতেছে না। সে কিন্তু জাস্ট হচ্ছে গিয়ে আজকে বৃষ্টি নেই, তো সমস্যা নেই। আবার যদি যারা হচ্ছে কি অফিস করেন, তারা যদি আপনার অফিসের রুটটাই শুক্র শনিবার আপনি একই রুটে যাওয়ার ট্রাই করেন উবার বা পাঠাতে, দেখবেন যে প্রাইস কম থাকে। বিকজ তখন আসলে ওদের স্ট্র্যাটেজি যেটা থাকে যে আজকে মানুষ কম থাকবে, তো আমি যদি কম টাকা দিও মানুষজনকে আমার হচ্ছে প্ল্যাটফর্মে আসতে পারি, মানুষ হয়তো প্রতিদিন তার থেকে 150 টাকা নিতাম, আজকে 120 টাকা নিবো, 30 টাকা আমার লস হচ্ছে, কিন্তু স্টিল আই এম গেটিং হচ্ছে রেভিনিউ অফ 120 টাকা। তো এই যে মনে করেন মেশিন লার্নিং অপারেশন পার্টটা কিভাবে করে হেল্প করে, আমরা এই জিনিসগুলো নিয়ে হালকা পাতলা ডিসকাশন করবো ইন আওয়ার সেশন গুলোতে। আর আমরা বেশ কিছু রিয়েল লাইফ এক্সাম্পল রাখবো, সো দ্যাট আপনি বুঝতে পারেন কোন জায়গার মধ্যে আসলে আপনার মেশিন লার্নিং দরকার, কোন জায়গায় দরকার না। আচ্ছা, সামনে যদি আগাই, এমএল অপস আমরা যে বলছিলাম একটু আগে, তাদের আসলে রেসপন্সিবিলিটিস কি কি থাকে, বা তারা আসলে কি কি শেখা লাগে। একটু টেকি কথাবার্তা, প্লিজ বিয়ার উইথ মি অন দিস ওয়ান। যেমন ধরেন হচ্ছে আসলে এদেরকে শেখা লাগে মেইনটেন আর স্কেলেবল হচ্ছে গিয়ে এমএল অফ পাইপলাইন। তাদের কিছু ক্লাউড কম্পিউটিং জানতে হয়, অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কোলাবোরেশন করতে হয়, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ ডেটা সায়েন্টিস্ট আপনার কি করবে? একটা বিজনেস প্রবলেমের জন্য সলিউশন দিবে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা স্ট্রাকচার বানাই দিবে, আপনি একটা ছোট মডেল বানাবেন, সেই মডেলটার জন্য টাইমের মধ্যে ইনপুট অ্যান্ড আউটপুট বের করতে পারে। যেমন ধরেন উবার এক্সাম্পল দিয়েছিলাম, রাইট? আমি যদি উবার হচ্ছে কল করি এবং সে যদি আমাকে প্রাইস দেখাতে 2 মিনিট সময় নেয়, 2 মিনিট সাউন্ডস লাইক ভেরি স্মল, বাট আপনি যখন হচ্ছে অফিস থেকে বেরোচ্ছেন, যেখানে আপনি হচ্ছে মাথার মধ্যে অনেক কিছু হচ্ছে কাজ করছে, তার মাঝখানে যদি আপনার আসলে 2 মিনিট ওয়েট করতে হয়, দ্যাটস নট রিয়েলি হেল্পফুল। সো টাইমিং আসলে কিভাবে কমে আনা যায়, ঠিক আছে, এই পার্টগুলোতে। অলসো ইমপ্লিমেন্ট দ্য and manage cloud based machine learning solutions to ensure high availability. তো আমাদের কাজ হচ্ছে যে একটু আগে যেটা বলছিলাম, হাই অ্যাভেলেবিলিটি এন্ড পারফরমেন্স, অ্যাকিউরেট হতে হবে। আপনার দেখা যাচ্ছে আপনি ধরে নিন আপনি ঢাকা শহরে আছেন, আপনি উত্তরা থেকে যাত্রাবাড়ি যাবেন, রাস্তাটা কিন্তু বেশ বড়, বা সেখানে যদি আপনার উবার বা পাঠাওতে কখনো ভাড়া দেখানো শুরু করে 50 টাকা বা 60 টাকা, সেটা কিন্তু আসলে যে আপনার রাইডার আছে তার জন্য লস, আবার আপনারা যারা হচ্ছে কি রাইড করবেন তাদের জন্য কিন্তু লাভ, তাই না? এবং সবাই আসলে দেখা যাবে একসাথে তখন উবার পাঠাতে হচ্ছে দৌড় দেওয়া শুরু করবে। সো কেউ তো আসলে লসে যেতে চাইবে না তখন। আবার রাইডাররা দেখা যাচ্ছে তাদের অ্যাপ বন্ধ করে দিচ্ছে। তো কিভাবে একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করা যায় ফর এভরিওয়ান, এই টাইপের জিনিসপত্রগুলো, ঠিক আছে। অপটিমাইজ এক্সিস্টিং মেশিন লার্নিং অপারেশন ফর স্পিড এন্ড এফিসিয়েন্সি, এটা এমএল অপস এর ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে খুব কম কম্পিউটিং পাওয়ার ইউজ করে যেন হচ্ছে বেশি হচ্ছে গিয়ে আউটপুট দিতে পারি। অ্যান্ড অলসো অ্যাডভোকেট ফর এনশিওর কমপ্লায়েন্স উইথ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এন্ড সিকিউরিটি প্রোটোকলস। এখন যেমন প্রায় সময় দেখবেন এই কমপ্লায়েন্স পার্টটা কেন ইম্পর্টেন্ট, আপনার যদি আসলে ভুলভাল ইনফরমেশন দিয়ে আপনার মডেল থেকে ভুলভাল আউটপুট আসে, দ্যাটস অলসো সিকিউরিটি ব্রিচ হচ্ছে। অ্যান্ড এলএলএম নিয়ে বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে অনেক কনসার্ন লেফট এন্ড রাইট, আপনারা দেখবেন যে ফেসবুকে বলেন বা সোশ্যাল মিডিয়াতে বলেন বা নিউজগুলোতে আসছে, রাইট? সো আমরা যদি আসলে এমন একটা কিছু মডেল বানায় ফেলি যেটাকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, যেটা আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড গুলোকে ব্রেক করতেছে, সো দ্যাটস রিস্ক ফর আস। সো এমএল অফ যারা ইঞ্জিনিয়ার থাকে তারা কিন্তু এই জিনিসটা তাদের হচ্ছে জব রেসপন্সিবিলিটি হিসেবে কাজ করে।
যে জিনিসগুলোকে হচ্ছে কি ডিপ্লয় করবে বা ডেভেলপ করবে সেটা যেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এন্ড সিকিউরিটি প্রোটোকল মেনে চলে। আচ্ছা, তো রিকোয়ার্ড আসলে কোয়ালিফিকেশন কি কি, এটা একটা আমি লিঙ্কডইনের জব ডিসক্রিপশন থেকে নিয়ে আসি আপনাদের সুবিধার জন্য। যারা আসলে আসলে এমএল অফিসে ক্যারিয়ার করতে চান বা ডিপ লার্নিং ক্যারিয়ার করতে চান, আপনাদের আসলে মেশিন লার্নিং অপারেশন জানতে হবে, কিভাবে ক্লাউড কম্পিউটিং কাজ করে, কিভাবে আপনি হচ্ছে গিয়ে ইফেক্টিভলি কাজ করতে পারবেন রিমোট সেটিংস এর মধ্যে। জাভা, C#.NET, এটা হচ্ছে গিয়ে অন্যান্য যদি আসলে লিগ্যাসি অ্যাপ্লিকেশন থাকে। লিগ্যাসি অ্যাপ্লিকেশন মানে কি, ধরেন 2006 সালে 2007 সালে একটা কোম্পানি তাদের একটা অ্যাপ্লিকেশন বানাইছে, তখনকার সময় আসলে পাইথন এত প্রিডমিনেন্ট ছিল না। তো আপনাকে কিন্তু আসলে এপিআই এর থ্রুতে কমিউনিকেট করতে হবে যে এই অ্যাপ্লিকেশন গুলা যে আউটপুট দিবে সেটা আপনার পাইথনে বানানো সফটওয়্যারের মধ্যে ইনপুট নিতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। তো এগুলো কিন্তু এক ধরনের রিকোয়ার্ড কোয়ালিফিকেশন। আপনাকে জাস্ট হচ্ছে গিয়ে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এমন না, ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক সেগুলো নিয়ে কাজ করা। অ্যান্ড অলসো এক্সপিরিয়েন্স ইন ডিপ্লয়িং মেশিন লার্নিং মডেলস এট স্কেল অন ক্লাউড প্ল্যাটফর্ম। কারণ আপনি আসলে দেখা যাচ্ছে যে মেশিন লার্নিং মডেলগুলো যখন ডিপ্লয় করা হয়, অনেক হাই এন্ড কম্পিউটিং পাওয়ার লাগে, যেগুলো আসলে হয়তো বা আমাদের বাসার ল্যাপটপ বা হচ্ছে গিয়ে পিসি দিয়ে আপনার টিচার করা যায় না। অনেক জায়গার মধ্যে আপনার আসলে জিপিইউ প্রয়োজন হয়। তো জিপিইউ দিয়ে তো আসলে হচ্ছে যখন আপনি ডিপ্লয় করতে হবে সেগুলো আপনার বেস্ট হয় যখন আপনি ইয়া দিয়ে বানান, লাইক ক্লাউড প্ল্যাটফর্ম বানান। তাহলে আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি হচ্ছে কি কম্পিউটেশনাল পাওয়ার বাড়াতে পারেন বা কমাতে পারেন। কম্পিউটেশনাল বাড়ানো কমানো মানে ধরেন হচ্ছে অনেকটুকু মোবাইলে স্মার্টফোন চিন্তা করেন। আমাদের আসলে দেখা যায় 6 জিবি স্মার্টফোন থাকে, 8 জিবি স্মার্টফোন থাকে। আপনি চাইলেই কিন্তু যদি এখন মনে হয় যে না আমি তো স্মার্টফোন হচ্ছে র্যাম বাড়ায় ফেলি, আমি হচ্ছে এটাকে 8 জিবি থেকে 32 জিবি করে ফেলতে চাই, এই টাইপের আপনার কনফিগারেশন বাড়ানো বা কমানো স্মার্টফোনের জন্য পসিবল হয় না, রাইট? বাট যখন আসলে এটা ক্লাউড কম্পিউটিং হয়, আমি কিন্তু চাইলেই সেখানে র্যাম বাড়াতে পারি বা কমাতে পারি, বিকজ আমাকে অবশ্যই আমাদেরকে বেশি পে করতে হয় এই জিনিসগুলো। আচ্ছা, আমি তাহলে কোর্স আউটলাইন যদি বলি, আমি হচ্ছে গিয়ে যে পার্টগুলো কভার করবো সেটা হচ্ছে ডিপ লার্নিং অ্যান্ড এমএল অপস। আমার হচ্ছে গিয়ে 12টা ক্লাস থাকবে 4 উইকের মধ্যে, উইক 17 থেকে উইক 20। আপনারা হ্যান্ডবুকের মধ্যে পেয়ে যাবেন ডিটেলসটা। ডিপ লার্নিং এর 7টা ক্লাস থাকবে, একটা ছোটখাটো প্রজেক্ট থাকবে, সো দ্যাট আমরা যে প্রথম দিকে বলছিলাম আমার এক প্রত্যেকজন হচ্ছে গিয়ে ডাটা সায়েন্টিস্টের সাথে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে আপনাকে অ্যাজ এ ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার কমিউনিকেট করতে হবে। তো আপনারা কেমন কমিউনিকেশন করেন তার জন্য একটা প্রজেক্ট আমরা উপর রাখবো। আর হচ্ছে একটা এমএল অপস এর উপর 4টা ক্লাস থাকবে। সো ডিপ লার্নিং এর উপর আসলে কি কি থাকছে, আমাদের ফান্ডামেন্টালস গুলো আমরা রাখবো, একটা মডেল কিভাবে ট্রেন করা হয়। আমরা প্রায় সময় শুনবো যে একটা ডাটা সায়েন্সের মডেল বা হচ্ছে মেশিন লার্নিং মডেল আছে। মডেলগুলো কি, কিভাবে করে আর্কিটেকচার থাকে, একটা হচ্ছে গিয়ে সিম্পল ডাটা সেটের উপর আমরা একটা নিউরাল নেটওয়ার্ক বানাবো, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, একটা টাইপ অফ হচ্ছে গিয়ে নিউরাল নেটওয়ার্ক, সেগুলো কিভাবে হচ্ছে গিয়ে বানানো হয় এবং কনভলিউশন কিভাবে করে কাজ করে। আমি আই ক্যান অলরেডি গেস একটু কোয়াইট ডিফিকাল্ট হবে টু ক্যাপচার দিস, বাট আইল মেক শিওর আপনারা যেন হচ্ছে গিয়ে পিকচুরিয়াল এক্সাম্পলের থ্রুতে এই ক্লাসগুলো যখন হবে উইল বি এবল টু ক্যাপচার দোজ। হাইপার প্যারামিটার টিউনিং এন্ড অপটিমাইজেশন, একটু আগে যেটা আপনাদেরকে বলছিলাম যে উবার বা পাঠাওতে যদি 2 মিনিট ধরে আমাকে ওয়েট করতে হয় ফর গেটিং ফেয়ার, দ্যাটস নট হচ্ছে গিয়ে রাইট, রাইট? আমরা তো চাবো আসলে দ্রুত যেন হচ্ছে গিয়ে চলে আসে। তো আমরা যদি সামহাও মডেলটাকে ওভারফিট না করে একটা টাইমিং দিয়ে দিই যে দেখো তুমি ক্যালকুলেশন করো যে উত্তরা থেকে নারায়ণগঞ্জে কেমন ভাড়া হতে পারে, বাট সেই ক্যালকুলেশনটা তোমাকে 5 সেকেন্ডের মধ্যে যে আউটপুটটা পাবা সেটাই বের করে আনো। যত সময় দিবেন একটা এআই মডেলকে, সে তত বেশি অ্যাকুরেট হতে পারবে। তো এটা আসলে আমরা কিভাবে করে করি, যে হাইপার প্যারামিটার টিউনিং এন্ড অপটিমাইজেশন, আমরা সেটা 11 নম্বর ক্লাসে শিখবো। 12 নম্বর ক্লাসে আমরা শিখবো মডেলের ইভালুয়েশন এন্ড ভ্যালিডেশন টেকনিক। যেমন ধরেন সেম যে এক্সাম্পলটা দিচ্ছিলাম উত্তরা থেকে নারায়ণগঞ্জ, আপনার হয়তোবা নর্মালি যদি আসলে দেখা যাচ্ছে যে অ্যাপের মধ্যে আপনি দেখতে চান সেখানে 500 থেকে 600 টাকা আসে, ঠিক আছে? আর কখনো যদি সেটা ভুলে 5,000 থেকে 6,000 টাকা দেখা ফেলে, আমার ইউজারের কিন্তু একটা শক স্টেজে চলে যাবে এবং তারা কিন্তু পরবর্তীতে কখনোই চাবে না এই জিনিসটা ইউজ করার জন্য। সো দ্যাটস স্ক্যারি, রাইট? আমি প্ল্যাটফর্ম থেকে ইউজারকে হারাই ফেলবো। সো ইউজারদেরকে আসলে রাখার জন্য এমএল মডেলের আপনার ইভ্যালুয়েশন এন্ড ভ্যালিডেশন গুলা, ওর আসলে যে কাজটা করার কথা সেটা ঠিক মতো করছে নাকি সেটা চেক করা। আরেকটা এক্সাম্পল হতে পারে কি, আমরা কম বেশি সবাই আমাদের ফোনের মধ্যে গুগল লেন্স ইউজ করেছি, রাইট? যে লেখা কোনো জায়গার মধ্যে আছে, ফোনটা আমরা হাতে রাখলাম, আমরা ছবি তুললাম, সে আমাকে বলে দিচ্ছে এখানে ABCDE কি সেন্টেন্স গুলো লেখা আছে। এগুলোকে বলা হয় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা OCR। আমাদের একটা ফ্রি ডেমো ক্লাস আছে, আপনারা দেখে নিতে পারেন সেখানে। তো আমরা যদি সেই OCR গুলো পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে চাই, সে কি বাংলা ত কে ত ধরছে নাকি সরেয়া ধরে ফেলছে, ঠিক আছে, নাকি সরেও ধরে ফেলছে, এই জিনিসগুলো সেটা হচ্ছে কি আমরা দেখবো 52 নম্বর ক্লাসে।
কুইকলি যদি যাই পরের পার্টগুলোতে, 53 নম্বর শুরু থেকে আমরা শুরু করবো ইমেজ প্রসেসিং। আমরা আপাতত এই সেশন গুলোতে ইমেজ প্রসেসিং পার্টটাতে রাখবো, যেটা কম্পিউটার ভিশন বলা হয় হচ্ছে ইয়াতে, এন্ড অবজেক্ট ডিটেকশন এন্ড রিকগনিশন। আমরা প্রায় সময় দেখা যায় যে মনে করেন ছবি যখন তুলি, আমাদের চেহারা যদি থাকে, চেহারাকে দেখে আমাদের আইফোন বলেন বা অ্যান্ড্রয়েড ক্যামেরা গুলো বলেন একটু ফর্সা করে ফেলে বা একটু ফিল্টার ইউজ করে ফেলে, right? সেটা আসলে কিভাবে বুঝে আমার চেহারা মানে আমার চেহারা, ওখানে একটা মানুষের চেহারা আছে, নাথিং এলস। এই পার্ট গুলো আমরা থিওরি গুলো দেখবো, এন্ড হচ্ছে ডিটেলস গুলো ঢুকবো 54 নম্বর ক্লাসে। কিছু রিয়েল ওয়ার্ল্ড আমরা অ্যাপ্লিকেশন দেখবো, যেমন একটু আগে মাত্র এক্সাম্পল বলছিলাম আমরা উবারের কথা, বা হচ্ছে ক্যামেরার কথা, বা ওসিআর এর কথা। এরকম আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমরা দেখবো। আর লাস্টে আমরা 56 নম্বর ক্লাসে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন ডিসকাশন রাখবো, বিকজ আই পার্সোনালি বিলিভ প্রজেক্ট প্রেজেন্টেশনে দুইটা আপনার সুবিধা থাকে। নাম্বার ওয়ান, পিপল ক্যান লার্ন, যা শিখেছেন সেটা দেখাতে পারেন। এন্ড অফকোর্স, যেহেতু এটা ক্যারিয়ার পাথ, আপনারা আই এম অ্যাজুমিং এই কোর্সটা করার পরে ইউল বি অ্যাপ্লাইং ফর জব। সেখানে আসলে একটা পোর্টফোলিও আপনারা যদি দেখাতে পারেন যে একটা কোর্স করে সার্টেন কিছু প্রজেক্ট আপনারা করেছেন, সার্টেন কিছু এক্সপার্টিস আপনি গেইন করেছেন, দ্যাট উইল হেল্প ইউ অ্যাজ ওয়েল। তো সেই জন্য এই প্রজেক্ট প্রেজেন্টেশন এন্ড ডিসকাশন পার্টটা রাখা 56 নম্বর ক্লাস। এমএল অফস এর পার্টে আমরা যে 4টা ক্লাস দেখবো, তার মধ্যে থাকবে ওভারভিউ অফ এমএল অফস জিনিসটা কি, কিভাবে সিআইসিডি কাজ করে এমএল এর মধ্যে, থিওরিটিক্যালি রাখবো মোস্টলি। প্র্যাকটিক্যালি দু একটা এক্সাম্পল হয়তো বা দেখাতে পারি। বিল্ডিং এন্ড ম্যানেজিং ইমেল পাইপলাইন, কিভাবে একটা ইমেল পাইপলাইন আমরা ক্রিয়েট করি। একটা সিস্টেম বানালাম, সেটা ডিপ্লয় করলাম, ডিপ্লয়মেন্ট থেকে সেটা হচ্ছে সিস্টেমের মধ্যে লাইভ হওয়া, সেটা এইভাবে চলছে। ক্লাউড ডিপ্লয়মেন্ট, আমরা আসলে দেখা যাচ্ছে যে আমাদের ল্যাপটপের মধ্যে হয়তো বা যে আমরা যতগুলো এক্সাম্পল এ পর্যন্ত ট্রাই করব সবগুলো আসলে ল্যাপটপের মধ্যে রাখা, বাট যদি আসলে কোনো ক্লাউড ফ্রি স্টোরেজ আমরা পাই, সেটা আসলে কিভাবে করে ডিপ্লয় করা হয় এবং আমরা কিভাবে পারফরমেন্স গুলোকে অ্যাসেস করবো, সেটা হচ্ছে গিয়ে 59 আর 60 নম্বর ক্লাসে আমরা দেখবো। তো দ্যাট ওয়াজ অল ফ্রম মি। আমরা আসলে এই 4জন আছি আপনাদের সাথে, আকসাদুল ভাইয়া, হাসিব, যে এটা আমার পরে হচ্ছে কথা বলবেন, রসি ভাইকে আপনারা শুনলেন, দ্যাটস মি, আরাফ। আর এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি রাইট যে চারপাশে আসলে এলএলএম গুলো বেশ হচ্ছে স্ট্রংলি রাইজ করছে। চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, ক্লড আছে, পারপ্লেক্সিটি আছে। সো উই ক্যান অলওয়েজ সি দ্য রাইজ অফ ইন্টেলিজেন্স সিস্টেমস আর ডিমান্ড ইটস অন দ্য রাইজ। এন্ড আমরা হচ্ছে কিছু শার্প অ্যানালিটিক্স আমাদের সামনে দিকে লাগবেই, সো দ্যাট হচ্ছে সিস্টেম গুলো ভালো মতো কাজ করছে নাকি। And as intelligent systems will be shaping the future, analytics and insights will drive their optimization. So hoping to transform the tomorrow one insight at a time with all of you in the session. That's all from my side. Assalamu alaikum. So I think Samuel, I hand it over to you for the next Uh, speaker. yeah. Thank you so much, Araf Mustafi Bhaiya, for the uh, details. And now I would like to call Kaji Hasib Bhaiya for sharing his insights and his things. Thank you, Bhaiya. হ্যালো এভরিওয়ান, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হাসিব শোনা যাচ্ছে। ইউ ক্যান ওকে, স্টার্ট। ওকে, অলরাইট। সো বেসিক্যালি আপনাদের সাথে আমার যেটা মানে প্রত্যেকদিন মিট হবে সেটা হচ্ছে সাপোর্ট সেশনে। সো আমি আর কোনো স্লাইড শেয়ার করছি না। সো এতক্ষণ ধরে সবাই শেয়ার করলো যে আমরা নেক্সট 6 মান্থ আর 5 মান্থ কিভাবে কি আগাবো। সো আমার সাইড থেকে আই হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ লস অফ প্রজেক্ট, রিসার্চ প্রজেক্ট, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, এন্ড এইসবের যে আমার অভিজ্ঞতা আছে আমি শেয়ার করার মানে ট্রাই করবো আপনাদের সাপোর্ট সেশনে। এবং আপনাদের কোনো কোয়েরিজ মানে রিসার্চ বেস অর সামথিং লাইক মেশিন লার্নিং এর অ্যাডভান্স প্রজেক্ট, যেহেতু আমি অলরেডি অনেক রিসার্চ প্রজেক্টের সাথে আছি অলরেডি, সো আমার এক্সপার্টিস থেকে আমি শেয়ার করার ট্রাই করবো। এন্ড প্রত্যেক দিন তো সাপোর্ট সেশন আছেই। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। ভাইয়া, সবার হচ্ছে মিউট করা আছে। সো আপনার যদি পার্ট ইয়া ইয়া, শেষ থাকে তাহলে হচ্ছে যে আমরা হয়তো কোশ্চেন অ্যান্সার পার্টটা যদি স্টার্ট হ্যাঁ করি, হ্যাঁ, তারপর অবশ্যই অবশ্যই। জি জি। মিউট করার ইয়েটা অন করে দিচ্ছি, তাহলে হয়তো তারা আনমিউট করে কোশ্চেন করতে হ্যাঁ হ্যাঁ, পারবে। শিওর শিওর, অবশ্যই। আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন নেওয়ার আগে আমি একটু জায়গায় ক্লিয়ার করে নেই, এটা ওয়েবসাইটে কোথাও উল্লেখ ছিল না কেন, আমি এটা উল্লেখ করার কথা ছিল যে সেশন গুলো হবে, লাইভ সেশন হবে শনি রবি এবং বুধবারে রাতে 9:15 থেকে 10টা 45 অথবা 9:30 থেকে 11টা, মানে 1.5 ঘন্টার সেশন হবে, এটা লাইভ সেশন। এছাড়া সপ্তাহে আরো 4 দিন বা 5 দিন আই থিঙ্ক, সেই দিনগুলোতে হাসিব আরো এখানে হলো সাপোর্ট সেশন নেওয়া হবে। যেমন আপনাদের লাইভ ক্লাসগুলোতে আপনারা কোনো কিছু বুঝতে সমর্থ হলেন না বা কোনো কিছু ইনস্টল হলো না, অথবা আরো ডিটেলসে কিছু জানতে চান ওই বিষয়গুলো সম্বন্ধে, তখন আপনাদের এই সাপোর্ট সেশন গুলোতে হাসিব আপনাদের হেল্প করবে, এবং হয় নেসেসারি উইল বি দেয়ার অ্যাজ ওয়েল। জি জি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
আর হচ্ছে যে আমাদের সাপোজ সেশন গুলো 5 দিন হবে উইকে, 6 দিন হবে বেসিক্যালি আমাদের, হচ্ছে যে আপনার সানডে বাদে। সো ওই টাইমিং গুলো হচ্ছে যে সবকিছু জানিয়ে দেওয়া হবে, এবং আমরা যখন এনরোল করবেন তখন ওনাদের কাছে সব ডিটেলস চলে যাবে। আর হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তাহলে আপনারা যদি পারমিশন দেন তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে হচ্ছে যে আমি মিউটটা অন করে দিই সবার, যাতে যাদের যাদের কোশ্চেন আছে তারা হয়তো মাইক অন করে কোশ্চেন করতে পারবে। সো আমি আপনার পারমিশন নিয়ে স্টার্ট ইয়ে করতে চাচ্ছি আর কি। ওকে, সো অনেকেই রাইজ হ্যান্ড করছেন, আপনারা এখন হচ্ছে আনমিউট করে কোশ্চেন করতে পারবেন, এখানে 4 জনই আছেন। সো আপনারা আপনাদের কোশ্চেন গুলো করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে বলুন। আমি মোহাম্মদ আব্দুল কাদের বলতেছি। তো আমার হচ্ছে যে দুইটা প্রশ্ন আমি কিছু সময় হচ্ছে মিস করছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই কোর্স শেষে কি হচ্ছে যে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বেসড এআই অ্যাপ্লিকেশন কি হচ্ছে যে ক্রিয়েট করতে পারবো, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইট গুলাতে দেখি যেগুলাতে এআই ইমপ্লিমেন্ট করা থাকে, বা বিভিন্ন অ্যাপস এর মধ্যে দেখি যে এআই ইমপ্লিমেন্ট করা থাকে, যেখানে কোনো একটা টাস্ক দিলে সে হচ্ছে যে মানে এআই বেসড ওয়েব অ্যাপ্লিকেশন গুলো আর কি, এগুলা হচ্ছে যে আমরা নিজেরা হচ্ছে যে ক্রিয়েট করতে পারবো কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই কোর্সের হচ্ছে যে মানে টাইমটা হচ্ছে কয়টা থেকে শুরু, মানে ক্লাস টাইম কয়টায়? ধন্যবাদ। এটা কিছুক্ষণ আগে আমরা বললাম, এটা আমি আনসার করি। কিছুক্ষণ আগে আমরা বললাম যে ক্লাস টাইম কয়টায়, 9:30 থেকে অথবা 9:15 থেকে 1.5 ঘন্টা। সেটা 11:15 হতে পারে, 11টা হতে পারে। সো ধরে নিতে পারেন 9:30 থেকে শনি রবি বুধবার। আর যদি আপনারা যে বিষয়টা বললাম, আমরা যেমন পুরো ওয়েবিনার জুড়ে আমি প্রথমে এটা ক্লিয়ার করে দিয়েছি এবং আকসাদুর স্যার এটা বলেছেন যে আমরা বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ডেভেলপ করতে চেয়েছি, কারণ আমরা যেহেতু এটা ফার্স্ট বেচ, আমরা শুরুতেই যদি এনএলপি এবং ডিপ লার্নিং বেসড কোর্স করি তাহলে যাদের ফাউন্ডেশন নেই, যারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, তাদের জন্য কিন্তু কিছুই থাকবে না, ওনারা কখনো এটা ক্যাচ আপ করতে পারবেন না। সো সেজন্য যে ওই পার্টে যে ওটার উপর আমাদের হয়তো বা ডেডিকেটেড আলাদা কোর্সই থাকবে এনএলপি, এবং মানে এক কোর্সে তো আপনি সব কভার করতেন, ডেটা সায়েন্স হিউজ, ইভেন ডেটা সায়েন্সেরই বিভিন্ন আলাদা আলাদা সাবসেকশন থাকে, শুধু এনএলপি এআই না। সো আমরা মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স প্রোগ্রাম, আমরা এআই বেসড স্পেসিফিক কোনো প্রোগ্রাম না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আহ, জি ভাই, আপনার হচ্ছে বাংলাদেশে যে জব অপরচুনিটিটা, এই ডেটা সায়েন্সের বাংলাদেশের জব অপরচুনিটিস গুলো কি আছে? এই উনি ভাই যিনি দেখালেন উনি তো বেশিরভাগই লিঙ্কডইনে বাইরের কান্ট্রি গুলোর সাথে কম্পেয়ার করছেন, কিন্তু স্পেসিফিক্যালি বাংলাদেশের জব অপরচুনিটিস গুলো কি আছে? রসি ভাই, লেট মি টেক অন দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ শিওর ফর শিওর। দ্য কোয়েশ্চেন। সো বেসিকলি ভাইয়া, ডেটা সায়েন্টিস্ট হিসেবে কিন্তু আপনার বাংলাদেশে সবগুলো হচ্ছে কি এমএনসি গুলোতে আপনার রিক্রুটমেন্ট হয়। এন্ড কম বেশি সব জায়গাতে ডেটা অ্যানালিস্ট রোল গুলো আছে, বিজনেস অ্যানালিস্ট যে রোলগুলো আপনার থাকে ভাইয়া অনেকগুলো কোম্পানিতে, সেগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম বিজনেস প্রসেস এন্ড ডেটা হচ্ছে গিয়ে একটা কম্বিনেশন থাকে। অলরাইট। সো আপনি যদি আসলে বলেন যে ডেটা সায়েন্টিস্ট হিসেবে ডাইরেক্ট কি টাইপের হচ্ছে কি রোলগুলো আছে, যেমন আমরা যখন আসলে দেখাবো এক্সেলে কিভাবে করে আপনি হচ্ছে গিয়ে ডাটাগুলোকে হচ্ছে গিয়ে ম্যানেজ করবেন, বা আপনার আসলে দেখা যাবে যে কিভাবে করে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল প্রসেস গুলো ইউজ করে আপনারা ডেটা থেকে ইনসাইট জেনারেট করবেন, সেটা কম বেশি সবগুলো কোম্পানিতে ভাইয়া করা হয়। এখন আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ওয়াইজ বলেন, ফর এক্সাম্পল ভাইয়া বিকাশ আপনি ব্যবহার করেন, রাইট? বিকাশ যখন আপনার জন্য একটা ক্যাম্পেইন দেয়, সে কিন্তু অফকোর্স কোনো একজন কোনো ডাটা সায়েন্টিস্ট তার কাছে থাকে, তাকে গিয়ে প্রবলেমটা ভেবে করে বলে যে সামনে ঈদ আসতেছে, আমি কত টাকার ক্যাশব্যাক ক্যাম্পেইন দিব। বা ধরেন হচ্ছে গিয়ে নগদ যখন হচ্ছে আপনার তারা ডিসিশন নিল যে নগদ বাদী, সরি ভাইয়া, বিকাশে, যে যে কোনো ট্রানজাকশনের জন্য 5 টাকা, এটা কত টাকা আসলে রাখা উচিত? 5 টাকা ক্যাশ আউট চার্জ, নাকি আসলে এর চেয়ে বেশি? যেমন 15 টাকা করলে কি হতো, দেখা যেত 15 টাকা করলে মানুষজন তখন প্ল্যাটফর্মে থাকতো না, যে আমি আমার 100 টাকা ক্যাশ আউট করার জন্য 15 টাকা চার্জ দিব, সো আই উইল স্টপ ইউজিং দিস। সো কম বেশি ভাই সবগুলো আপনার কোম্পানিতে কিন্তু ডেটা সায়েন্টিস্ট নেয়। এখন চ্যালেঞ্জ যেটা হয় কি ভাই, ডেটা সায়েন্টিস্ট অথবা এই ডিসিশন সবসময় নেয় না। আপনার কিন্তু দেখা যাচ্ছে, মনে করেন এই যে যেমন রবির যে আপনার হচ্ছে এক্সাম্পলটা আমি দেখালাম, সেখানে সেখানে কিন্তু ম্যানেজার অটোমেশন এন্ড ডিজিটালাইজেশন, বা সেটা কিন্তু আপনার আসলে মেশিন লার্নিং থাকবে, ডেটা সায়েন্স থাকবে, রাইট? সো জব অপরচুনিটি যদি বলেন, কম বেশি সবগুলো কোম্পানিতে আপনার নেয়। সেটা গ্রামীণ ফোন থেকে বলেন, আপনার টেলকো ইন্ডাস্ট্রি, বা ফিনটেকে হচ্ছে কি বলেন, বা ব্যাংকে বলেন। যেমন আই নো ফর এ ফ্যাক্ট ব্র্যাক ব্যাংকে ডাটা সায়েন্টিস্ট রোল দিয়েই 2 বছর আগে দে রিক্রুটেড ফর টিম, যেখানে আসলে লোন গুলো ডিফল্টিং হচ্ছে নাকি, বা যে যে লোন গুলো দেওয়া হচ্ছে সেগুলোকে
ঠিকঠাক মতো তুলে আনা যাচ্ছে নাকি, বা কাউকে নতুন করে লোন দিবে নাকি সে মডেলগুলো ডেভেলপমেন্ট করার জন্য। তো কম বেশি ভাই অনেকগুলো আপনার আসলে আছে। ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু দিয়ে রেখেছিলাম, এই জন্য লিঙ্কটা দেখাচ্ছিল বাহিরে জব ছিল। হোপ দ্যাট অ্যান্সার ইউর কোশ্চেনটা। না, আমি এই জায়গায় একটু অ্যাড করি। শুধু ব্যাংক, ব্র্যাক ব্যাংক না, আইডিএলসি থেকে শুরু করে আমার নিজেরই অফার ছিল আইপিডিসি তে ওদের ডাটা ডাটা সায়েন্স টিম লিড হিসেবে জয়েন করার, তো ক্রেডিট স্কোরিং বা এগুলো নিয়ে কাজ করার জন্য। সো এটা সবাই মোটামুটি এরা করে। সো ব্যাংকিং আরো অনেকগুলো কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো দরকার হয়। এছাড়া পাঠাওয়ে তো, পাঠাও থেকে শুরু করে বিকাশ, এগুলো সবগুলাতেই হলো ডেটা সায়েন্টিস্ট নিয়োগ হয়, এমএল ইঞ্জিনিয়ার নিয়োগ হয়। আলাদা আলাদা ভাবে দুইটা রোল আছে। সো এরকম আরো আরব যেমন বললো, আরো ডিফারেন্ট রোলে হয়। এবং আমাদের দেশে ব্যাটারি ওটা হলো যারা লুক্রেটিভ স্যালারি চায় এবং ফ্লেক্সিবিলিটি চায়, সেটার জন্য দরকার হলো রিমোট জব। এবং রিমোট জব গুলা সরাসরি আপনি কোনো একটা ইউরোপিয়ান কোম্পানি আপনাকে হয়তো হায়ার করছে না, খুব রেয়ার কেস, এটা হাইলাইটেড হয় সারা দেশে জানি। কিন্তু আমাদের দেশে অ্যাটলিস্ট 50টা কোম্পানি আছে এখন, যারা হলো বাইরের কোম্পানিগুলোর জন্য হায়ার করতেছে আমাদের দেশের ভিতর থেকে। আমি নিজেও এখন যে কোম্পানির জন্য কাজ করছি সেটা হলো ওদের ফুল বিজনেস হলো ইউরোপে, জার্মানিতে। কিন্তু সেটা হলো মাঝে একজন ভাইয়া আছে, তাদের মাধ্যমে হলো তারা রিক্রুটমেন্ট। কারণ ওরা ডিরেক্ট হায়ার করলে তারা আমার ইন্স্যুরেন্স থেকে শুরু করে আরো অনেক কিছু মেনটেনেন্স বা কোয়ালিটি অ্যাসুরেন্স এশিওরড হওয়ার বিষয়টা থাকে। তো এরকম অ্যাটলিস্ট 50 কোম্পানি আছে বাংলাদেশে যারা ওদের জন্য হায়ার করতেছে, এবং এই জায়গাগুলোতেই সবাই চায়। এবং হায়ারিং প্রসেসটা কিন্তু সর্ট অফ সেম। আমাদের দেশে যদি পাঠাও বলি বা অন্যান্য কোম্পানিগুলো বলি, ওরা কিন্তু সর্ট অফ একই প্রসেসে আপনাকে হায়ার করে। প্রথমে একটা নর্মাল ইন্টারভিউ কল, তারপর একটা প্রজেক্ট, তারপর টেকনিক্যাল টেস্ট, দেন হলো আপনার সাথে হলো আরো ডিটেলস এ কথাবার্তা বলা। সো অপরচুনিটি আছে, কিন্তু কম্পিটিশন আছে অনেক। এটা বললে ভুল হবে, যারা যারা শিখতেছে সবার জন্যই হবে সর্ট অফ, এমন না। এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। কিন্তু আপনারা যেন অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারেন, এবং কারো যদি অ্যাপ্লাই না, শুধু জব হলে সেই কাজটা যেন আপনি কমফোর্টেবলি করতে পারেন, এতটুকু এনশিওর করার জন্যই কোর্স। না হলে অযথা, এটা আমাদেরও দায়বদ্ধতার জায়গা আছে। আপনি করলেন কোর্স, 60টা ক্লাসই করলেন, সবগুলো সাপোর্ট সেশন ছিলেন, সবগুলো প্রজেক্ট করলেন, এরপরে যদি আপনি আমাকে বলেন হ্যাঁ এখন আমার মানে আমি কি করতে পারি, বা আমি কি কিছু করতে পারবো, বা আমি কেন পারছি না, আমাকে একটা কাজ দিলে দেন আপনি আস্ক করতে পারেন। কিন্তু এতটুকু পর্যন্ত আপনি যদি করেন, আমরা ওইভাবে এনশিওর করতেছি। না হলে 60টা ক্লাস রাখতাম না আমরা। ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ কোর্সই হলো 32 ক্লাস বা 40, সর্বোচ্চ 40। তো আমরা চাচ্ছিলাম যে বেশিরভাগ বিষয় কভার করতে, আর ডেডিকেটেডলি এআই এর উপর বা এলএলএম এর উপর কোর্স আমাদের ফিউচারে থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা আমি ভাইয়া। একটু অ্যাড করি। হ্যাঁ, হ্যালো ভাই, আমি একটু অ্যাড হ্যাঁ। করি যে কোশ্চেনটা এসেছিল। তো বেসিক্যালি এখন এআই ইরাতে বিভিন্ন স্টার্টআপ, আমি যদি আমাদের স্টার্টআপের কথা বলি, আমরাও কিন্তু ইন্টার্ন মানে হায়ার করার ট্রাই করছি, এই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো এই যে স্মল স্টার্টআপ গুলো যে আমাদের এখান থেকেও যে লঞ্চ হচ্ছে, সো এখানেও কিন্তু একটা হিউজ স্কোপ আছে। সো আপনি যদি নেক্সট 5-6 মান্থ সুন্দরভাবে মনোযোগ দিয়ে এইগুলা যদি শিখে ফেলেন, আই থিঙ্ক যে এখানে যে কোম্পানিগুলো হায়ার করছে বা স্মল কোম্পানি, বিগ কোম্পানি হায়ার করছে, এনাফ স্কোপ আছে। আমি যদি আজ থেকে লাস্ট 4-5 ইয়ার্স আগের যে সিচুয়েশন, এখন ওই সিচুয়েশনটা ওই রকম নাই, স্কোপ ওপেন হচ্ছে। সো শুধু যে ফরেন কোম্পানির লোকজনই যে হায়ার করছে এরকম না, আমাদের এখানে কিন্তু স্কোপ আছে। সো লিস্ট আপনারা আগে কোর্সটা শুরু করেন, এন্ড হোপফুলি সামনে স্কোপ আরো আসবে, ইনক্রিজ হবে। আচ্ছা ভাইয়া, হচ্ছে ডেটা সায়েন্স হচ্ছে একটা হিউজ টপিক। অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সের আন্ডারে আপনার ডেটা অ্যানালাইসিস আসে, বিগ ডেটা আসে, ক্লাস্টার কম্পিউটিং আসে, এবং হচ্ছে আদার আপনার ডিপ লার্নিং, যেটা ওটা আমরা ইমেজ প্রসেসিং ইউজ করি। দেন আপনার হচ্ছে বিগ ডেটার আন্ডারে আপনার আবার অ্যাপাচে নামে একটা কোম্পানি আছে, ওনারা হচ্ছে অ্যাপাচি স্পার্ক, অ্যাপাচি হাইভ, এগুলো হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করে। তো আপনারা হচ্ছে পার্টিকুলারলি আপনারা ডেটা সায়েন্সের হচ্ছে ডেটা অ্যানালাইসিস এই ফিল্ডটা নিয়ে কাজ করছেন। নো, শুধু ডেটা অ্যানালাইসিস না। যদি আমরা বলি, যেমন আমরা যদি মেশিন লার্নিং এর যে বিষয়টা বলি, সেটা কিন্তু ডেটা অ্যানালিসিস, ফরকাস্টিং এর যে বিষয়গুলো, সেটা টাইম সিরিজ অ্যানালাইসিসই হোক, দেন হলো, আর যদি ক্লাসিফিকেশন মডেল গুলোর কথা বলি, ক্লাস্টারিং এর কথা বলি, এগুলো দিয়ে কিন্তু শুধু অ্যানালাইসিস এর কাজের জন্য না। সো আপনি যদি বলতে চান যে এটা কি এআই ইঞ্জিনিয়ারিং বেসড সবকিছু কিনা, না, ওইটা তো না। কিন্তু এছাড়া যদি বলেন এআই বা এলএলএম এই পার্টের বাদে যদি যা কভার করা হয়, বাকি সবটাই নিয়ে আমরা কভার করছি। না ভাইয়া, আমি সেটা আপনার। হচ্ছে, হ্যাঁ আমি হচ্ছে মেশিন লার্নিং নিয়ে বলছি না, কারণ ওটা টোটালি আলাদা একটা টপিক, আলাদা একটা হুম এরিয়া। সো আমি মেনলি বলছি যে ডেটা সায়েন্স নিয়ে। সো হুম ডেটা হুম। সায়েন্সের ভিতরে আপনারা শুধু হচ্ছে ডেটা অ্যানালাইসিস শিখাচ্ছেন, মানে বেসড অন পাইথন। সো হচ্ছে না, আপনার, নো, এসকিউএল, উই আর কভারিং এসকিউএল।
দ্য হোল ওকে পার্ট। ওকে যে কোনো ডেটা ওকে। সায়েন্টিস্টের এসকিউএল জানতে হয়। হুম হুম। হ্যাঁ, তো আমরা কিন্তু ইভেন হ্যাঁ। এসকিউএল আমি বিগ কোয়েরিতে আমি নিজে দেখাবো, আমি বিগ কোয়েরিতে কাজ করি, তো এর আগে স্নোফ্লেকে কাজ আচ্ছা আচ্ছা করেছি। সো ক্লাউডে কিভাবে কাজ করতে হয় সেটা আমি শুধু মাইস্কুয়েল লোকাল ভার্সন দেখাবো না, কারণ মোস্ট প্রবাবলি আচ্ছা আচ্ছা। আপনি যখন বাইরের একটা কোম্পানির জন্য কাজ করবেন তখন আপনি ক্লাউডে কাজ করবেন। সো ক্লাউড ওয়্যার হাউসে, তো ওয়্যার হাউসের হ্যাঁ। কনসেপ্টটা কি, ওয়্যার হাউসে কিভাবে কাজ করবেন, ডেটা সায়েন্টিস্টরা অ্যাকচুয়ালি কি কাজ করে, অ্যানালিটিক্স অ্যানালিস্টরা কি আলাদা কাজ করে, ওই বিষয়গুলো আমি খুব ভালোভাবে দেখাতে পারবো, কারণ এই রোলে আমি আচ্ছা আচ্ছা। 2-3 বছর যাবত কাজ করছি। Okay? জি ভাই। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল যে আপনাদের বিগ ডেটা যেটা, বিগ ডেটাতে আপনার যে ডেটা ডিস্ট্রিবিউশন, এটা নিয়ে একটু জানার ইচ্ছা ছিল। আহ বিগ ডাটা আসলে এই যে রিসেন্টলি আমরা যে কাজটা করতেছিলাম সেটা হলো এই যে বললাম ওয়েব অ্যানালিটিক্স এর ডাটা, তখন এটা হলো যখন এক্সপ্লোর করা হয়, নেস্টেড থেকে আননেস্ট করা হয়, তখন আসলে মিলিয়নস অফ বিলিয়নস অফ রেকর্ড হয়ে যায়। 6 দিনের ডাটায় আমাদের 62 মিলিয়ন রেকর্ড ছিল আছে, এটা নিয়ে কাজ করছে সর্ট অফ। তো আমাদের প্রতিদিনই এরকম হলে 11 মিলিয়ন 12 মিলিয়ন করে রেকর্ড আসতেছে। তো এটা নিয়ে প্রথম যখন ইভেন ওই ডাটাটাকে পার্সিং করার কাজটা যে করতেছে বা মিলে যখন করতেছি, তখন আসলে প্রথম পান্ডাস দিয়ে করা হচ্ছিল, কিন্তু পান্ডাস আসলে নিতে পারতেছিল না এত। তখন হলো এই যে পোলার্স ইউজ করা হচ্ছে। তো আরো যদি ব্যাটারিও করার জন্য পাইস্পার্ক ইউজ করলে আরো বেটার আউটপুট পাওয়া যাবে। সো একটা আপনারা জানলে আরেকটাতে ট্রান্সলেট করাটা খুব কঠিন হয় না, কিন্তু তখন এই ধরনের আর এত বড় ডেটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি লোকালে কখনোই কাজ করবেন না। আপনাকে ক্লাউডে, যেমন আমরা ভার্টেক্স এআই এ কাজ করি, জিসিপির প্ল্যাটফর্মের একটা পার্ট। সো ওখানে পাইথনের জুপিটার নোটবুকই চলে, কিন্তু এটা ভার্টেক্স এআই। সো এইরকম আপনাকে কোনো ক্লাউড প্ল্যাটফর্ম দেওয়া হবে, সেটা আপনার স্কেল আপ করা যায়। কিন্তু যেটা বললাম, এই যে যখন আপনার পান্ডাসে আমরা সবাই পান্ডাস দিয়েই শিখি, বেশিরভাগ কাজ এটা দিয়ে হয়ে যায়। কিন্তু যেটা যখন এটা কোপ আপ করতে পারতেছে না, আমার কোডগুলো ভেঙে যাচ্ছে বা পারফর্ম হচ্ছে না, নোটবুক ক্র্যাশ করতেছে, তখন পোলার এটা খুব দ্রুত আরেকটু রেজাল্ট দিচ্ছে মাল্টি প্রসেসিং এ মাল্টি থ্রেডিং এর জন্য। আবার এই যে বললাম পাইস্পার্ক হলে আরো বেটার রেজাল্ট দেয়। তো আমি পাইস্পার্কে কাজ করেছি, কিন্তু সেটা হলো ডেটা ব্রিক্স এর ভিতরে, স্পার্ক এসকিউএল এবং পাইস্পার্ক দুটা নিয়ে কাজ করেছি। সো এটা ক্লাউড প্ল্যাটফর্ম ছাড়া লোকালি ইউজুয়ালি আপনার কাছে এক্সপেক্ট করা হয় না, কিন্তু ইভেনচুয়ালি আপনার শিখে নেওয়া যায় বেসড অন পান্ডাস, সর্ট অফ সেম, বা এসকিউএল। জি ভাই। আচ্ছা ভাই, হচ্ছে আপনার ডেটা অ্যানালাইসিসের সাথে যে ডেটা ভিজুয়ালাইজেশনটা জড়িত, কারণ হচ্ছে ডেটা অ্যানালাইসিস আমার জানলে আমার ডেটা ভিজুয়ালাইজেশন লাগবেই, কারণ হচ্ছে ডেটা আমাকে ভিজুয়ালাইজ করতেই হবে। সো ইন দ্যাট কেস, যে আমরা যে পাইথন ইউজ করে ডেটাগুলো ভিজুয়ালাইজ করব, মানে ওইগুলো বাদে আপনার হচ্ছে ট্যাবলু যে সফটওয়্যার আছে, এইটাতে করলে আপনার মনে হয় একটু ইজি হয়। হ্যাঁ, অনেক অনেক বেশি ইজি হয়, এবং এটা করা হয় যখন আপনার ড্যাশবোর্ড দরকার বা এই কাজগুলা। আর যখন অ্যাডহক অ্যানালাইসিস করা দরকার হয় সেটা আমরা এক্সেলও করে ফেলি, তারপর হলো পাইথনে করি এই ধরনের। কিন্তু আমার যখন একই কাজ আমরা দরকার হয় যে প্রতিদিন নতুন ডাটা আসলে আপডেট হবে, কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় পাইথন বা এসকিউএলই লাগে ব্যাকএন্ডে, যেটা দিয়ে ডাটাটা ক্লিন করা হয়, একটা ভিউ বানিয়ে রাখা হয়, একটা ডাটাবেস বানিয়ে রাখা হয়, সেটার সাথে ট্যাবলো বা ইয়ে করে। কারণ এক্সেল নিয়ে তো আপনি ডাটা নিয়ে কাজ করবেন না রেগুলার। ঠিক আছে, আই থিঙ্ক আপনার কোয়েশ্চেনের আসসালামু আলাইকুম। আনসার পেয়েছেন, আমরা বাকিদেরও। আচ্ছা, আমি আমি একটু কথা বলতে চাই। প্রথমত, আমরা তো আসলে সার্ভিস করি, জব করি, তো টাইম 9:30 থেকে হয়, সেই ক্ষেত্রে হয়তো একটু পারফেক্ট হয়, 9:15 হয়তো কষ্ট হয়ে যায়। সেকেন্ডলি হচ্ছে আপনাদের রেকর্ডিং গুলো আসলে আমরা পাবো কিনা, ক্লাসের রেকর্ডিং, কারণ জি, অনেক সময় পাবেন। দেখা যাচ্ছে যে আমরা ক্লাসের। এটা লাইফ টাইম রেকর্ডিং পাবেন। ভাইয়া এই জায়গায় ইন্টারাপ্ট করে আপনাকে একটু বলে দেই, রেকর্ডিং পাবেন এবং এটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, ওয়েবসাইটে থাকবে আপনাদের, এটা পোর্টালই থাকবে এনরোলমেন্টের পরে। সেখানে আপনি প্রতিদিন, এটা প্রতিদিনই আপলোড হয়ে যাবে এবং এটা লাইফ টাইম অ্যাক্সেসও থাকবে আপনাদের। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে ফার্স্ট টাইমে জবটা পাওয়ার জন্য তো ডেফিনেটলি ইনিশিয়াল লেভেলে কোনো সার্টিফিকেশন আছে কিনা, অথবা এই যে আপনার ডেটা সায়েন্সের উপর আহ, আমরা কোনো অন্য কোনো সার্টিফিকেশন আপনারা প্রেফার করেন কিনা। যেমন দেখা যাচ্ছে যে আপনারা কোর্স করাচ্ছেন, কোর্স করানোর এই সময়ের মধ্যে যদি আমরা রিমোট জব না ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে 1 মাস বা 2 মাস যখন হয়ে যায়, তখন কিন্তু আমরা ট্রাক থেকে আবার ছুটে যাই। দেখা যাচ্ছে আমাদের এই যে 60 আওয়ার্স, যেটা 60+, আমাদের নিজেদের স্টাডি করা সব মিলাই কিন্তু বেশ হ্যালো। অনেকটা লস হয়ে যায়। তো আসলে এই ধরনের কোনো বিষয় আছে কিনা, যে সার্টিফিকেশন প্লাস আসলে কিভাবে আমরা জব ট্র্যাকে আমরা ঢুকতে পারি। যেমন একজন ভাই বললেন যে ওনারা ইন্টার্নশিপ প্রোভাইড করে, বাট এটা বিগিনার লেভেল যারা কাজ করে তাদের জন্য আই থিঙ্ক ইটস ওকে।
বাট যারা আমরা আসলে রিমোট জব করি বা টুকটাক একটু এক্সপিরিয়েন্স আছে এই সাইটে, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে হেল্প পেতে পারি? আকসুদুর স্যার কি কিছু বলবেন? হ্যাঁ, আমি আসলে মাঝে দিয়ে আমার মনে হয় ইন্টারনেট একটু প্রবলেম ছিল, আমি মাঝের দিকে কিছু কথা শুনি নাই সার্টিফিকেশনের পরে। সরি, উনি প্রশ্ন করেছেন মূলত দুটো। একটা বলেছেন যে সার্টিফিকেশন কি করা যায়, বা এরকম আমাদের পক্ষ থেকে কোনো সার্টিফিকেট মানে ডেটা সায়েন্সের উপরে, মানে আমাদের এই কোর্স ছাড়া অন্য কোনো সার্টিফিকেশনের সাজেশন থাকবে কিনা। তো এই ক্ষেত্রে আসলে উম, হ্যাঁ, ডেটা সায়েন্সের উপরেও আপনি চাইলে কিছু ভেন্ডর সার্টিফিকেশন আছে, আপনি করতে পারেন। আহ, সেগুলি আমাদের কোর্সে ঠিক সার্টিফিকেশনের জন্য প্রিপেয়ার করা হবে না, তবে আমাদের কোর্সে যা আপনি শিখবেন তা আপনার সার্টিফিকেশন পাওয়ার যে বিষয়, সেখানে অনেকখানি হেল্প হবে, এটুকু আমরা বলতে পারি। আরেকটা আপনি বলেছেন যে উম, আপনি এই জব পাওয়ার ব্যাপারে, যেটা আর কি ইন্টার্ন হিসাবে তো যাওয়া সহজ, ইন্টার্ন হিসাবে যেতে পারাই যায়, কিন্তু যারা অলরেডি এক্সপেরিয়েন্স আছে, হয়তো ডেটা সায়েন্সে না থাকলেও অন্য কোনো বিষয়ে এক্সপেরিয়েন্স, তারা আহ, এই কোর্স চলাকালীন অবস্থায় বা কোর্স শেষ হওয়ার 1 মাসের মধ্যেই কোনো জব যাতে পেতে পারে, সেই রকম আমাদের কোনো ব্যবস্থা আছে কিনা, বা আমরা তাকে হেল্প করতে পারবো কিনা। তো এই ব্যাপারটা আমার মনে হয় রসি ভাই বললে ভালো ওকে, হয়। ওকে। প্রথমত সার্টিফিকেশনের জন্য যেমন আমি কন্টিনিউয়াস ট্রাই করি হলো সার্টিফিকেশনের জন্য আমার PL 300 পাওয়ার BI এর যেটা ক্লিয়ার করা। এই মাসের 30 তারিখ DP 600 দিব, যেটাতে একটা প্ল্যাটফর্মে ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং বা ভিজুয়ালাইজেশনের সবগুলা কাজই করা যায়, এবং মেশিন লার্নিং এর ওপার। কিন্তু অ্যাজিউরের স্পেসিফিক ভাবে আরেকটা সার্টিফিকেশন আছে। আপনি যদি ডেটা সায়েন্স এনথুজিয়াস্ট বা মেশিন লার্নিং এনথুজিয়াস্টই হন, আপনাদের জন্য DP 100 একটা এক্সাম আছে। সো ওইটা ইয়ে করতে পারেন। ওইটার জন্য প্রিপারেশন যখন নিবেন, ওটাতে যেই যেই বিষয়গুলো জানতে হবে, এখানে এই কোর্স থেকে অনেকগুলো ডেফিনেটলি বেনিফিট পাবেন, কিন্তু ওই স্ট্রাকচার ধরে আরো আপনাকে স্টাডি করতে হবে। হ্যাঁ, সো DP 100টা দেখতে পারেন। আম, অথবা এজিউরের মতো প্ল্যাটফর্ম যেটা বললাম, DP 600 এর মতো করলো, যেখানে আপনার ফেব্রিক, পাওয়ার BI, ডেটা ইঞ্জিনিয়ারিং মানে ডেটা ফ্যাক্টরি বা ডেটা সায়েন্সের সবগুলাই কিছু কিছু হলে কভার হয়। তো ওইগুলা শোকেস করলে ডেফিনেটলি হেল্প হয়। আমি কারেন্ট যে জব করতেছি, সেখানে আমার PL 300 এক্সামের ইয়েটা অনেক বেশি হেল্প করেছিল। যেমন 10 মিনিট স্কুলকে আমি গতবার দেখেছি যে হলো ওরা আহ 3বার মনে হয় সার্কুলার দিয়েছে ডেটা অ্যানালিস্ট বা BI অ্যানালিস্ট টিম লিডের জন্য, বা একদম হাই সিনিয়র পজিশনে। তারা লিখিয়ে দিয়েছিল যে হলো PL 300 প্রেফার্ড, এটা থাকলে তাদেরকে প্রেফার করা হবে। আর আরেকটা যেটা বলা হলো আপনাদের প্রিপারেশনের জন্য, যেমন দেখেন আমি ডেটা অ্যানালিটিক্স এর, আমার এটা তো আমাদের ফার্স্ট বেস, তো আমরা এখানে যা বলতেছি প্রমিস, প্রুফ করতে হলে আপনাদের হয়তো শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু আমার ডেটা অ্যানালিটিক্স এর একটা কোর্স আছে, ওখানে আমার স্টুডেন্টদের ফিডব্যাক বা দেখতে পারেন, বা কেউ যদি এখানে অলরেডি থাকেন তারা বলতে পারবে। আমি লাইভ ক্লাসেও যেমন আমরা লাস্টের দিকে প্রজেক্ট গুলো দেখানো, সেটা দিয়ে কিভাবে পোর্টফোলিও বানানো হবে সেটা দেখানো, পোর্টফোলিও প্রজেক্ট গুলো বানানো, পোর্টফোলিও বানানো, এবং লিঙ্কডইনে কিভাবে জব অ্যালার্ট অন করা থাকে, লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে করবে সাপোর্ট ইনস্ট্রাক্টর, এই জিনিসগুলো। সাপোর্ট ইনস্ট্রাক্টরও আমার স্টুডেন্টই ছিল, এখন পাঠাওয়ে জব করতেছে। তো সে আলাদাভাবে আরো সপ্তাহে 6 দিন ক্লাস নেয়, আমি 2 দিন লাইভ ক্লাস নেই, ও আলাদা 6 দিন এভাবে সেশন নেয়। ওই জায়গাগুলোতে সে তাদেরকে কেরিয়ার গাইডলাইন থেকে শুরু করে ইন্টারভিউ, SQL নিয়ে ইন্টারভিউ অনেক জায়গায় কোয়েশ্চেন করা হয় ডাটা সায়েন্টিস্ট বা ডাটা অ্যানালিস্ট পজিশন গুলোর জন্য। তো ওইগুলোর জন্য রেডি হওয়া, ওগুলোর জন্য আলাদা হ্যান্ডবুক করে দেওয়া। হ্যাঁ, এবং ইন্টারেক্টিভ ক্লাস থেকে যেটা করে আই থিঙ্ক হলো, যারা লাস্টে আমাদের কাছ থেকে রিকমেন্ডেশন চায় যে কারা ভালো করেছে বা কমপ্লিট করেছে, আমাদের তো সবগুলা ট্র্যাক থাকে গুগল ক্লাসরুমে, তারা সেখান থেকে আমরা লাস্টে সর্ট করে কিছু CV ওদেরকে দেওয়া হয়। তো ওরা ওদের পাইপলাইনে রাখে। তো ওদের অ্যাফিলিয়েটেড যে কোম্পানিগুলো আছে, অ্যাটলিস্ট আমি প্রভা হেলথের কথা বলতে পারি, ওদের যখন ডাটা সায়েন্টিস্ট হায়ার করে বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট টিম লিড মনে হয়, তখন ওদের ইভেন ইন্টারভিউ প্রসেসটা লাস্টের ভাইবা আমি নিয়েছিলাম, একটা অ্যাসেসমেন্ট এবং ভাইবা। সো এইরকম হয়তোবা সব জায়গায় না, যখন ওদের রিক্রুটমেন্ট ওই পজিশনে হচ্ছে, তখন হয়তোবা ওরা অ্যাটলিস্ট মানে ইনিশিয়াল কল পাওয়ার কাজটা, যেটা যারা ডিজার্ভিং তারাই কলটা পাবে। তারপরে তো নিজের যোগ্যতায় তাদের আপনাদের এখন কেউই এমনি মুখের উপরে হায়ার করে না, একটা অ্যাসেসমেন্ট দিবে আপনাকে, একটা হয়তো বা টেকনিক্যাল টেস্ট দিবে, একটা SQL এর উপর একটা টেস্ট দিবে, 10টা কোয়েশ্চেন হয়তো বা 30 মিনিটে করতে হবে। দেন এগুলা পাস করে আপনাকে যেতে হবে। আপনি কি অফার করতে পারেন তাদেরকে? তো আপনার অ্যাপ্রোচটা কেমন হবে ইন্টারভিউয়ে বা এই বিষয়গুলো, এগুলোর উপর ডেডিকেটলি সেশন নেওয়া হয়। আমি অ্যাটলিস্ট নেই এখন পর্যন্ত। তো এখানে যারা আছেন, এখানে আকসাদুস স্যার আছেন, আরাফ অলরেডি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে, ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করছে। এখানে হাসিব নিজে নিজের কোম্পানির জন্য হায়ার করে।
সো তাদের এক্সপিরিয়েন্স থেকে ডেফিনেটলি আপনাদের হেল্প করার চেষ্টা করা হবে। যারা উইলিং টু লার্ন তাদের সবাইকে যতভাবে সাপোর্ট দেওয়া যায় সেটা দেওয়া হবে। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ বলছিলাম গাজীপুর থেকে। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিসের জন্য ক্লাস হচ্ছে তিনটা, আমি যতদূর জানি। তো এই তিনটা ক্লাস কি এনাফ কিনা? আসলে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি একটা প্রতিষ্ঠানে, তো সেক্ষেত্রে আমার টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে একটু বিস্তারিত শেখা প্রয়োজন। তো এই তিনটা ক্লাস আমার জন্য এনাফ হবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে ডিপ লার্নিং বা যে কোনো ধরনের অ্যালগোরিদম তো মূলত ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এর উপর বিল্ড করে তৈরি। আমি যদি ডিপ লার্নিং এর কথাই বলি, এটার একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে ম্যাথমেটিক্স। তো সেক্ষেত্রে ম্যাথমেটিক্স নিয়ে কোনো আলোচনা করা হবে কিনা আমাদের এই কোর্স? থ্যাংক ইউ। আমার টপিকের সাথে অনেকটা, মানে ডিপ লার্নিং না কিন্তু ম্যাথমেটিক্স বা এগুলো নিয়ে কথা হচ্ছে, আমি একটু বলি। প্রথমত আপনার কোশ্চেনটা ছিল আহ কোনটা টাইম যেন? সিরিজ অ্যানালাইসিস। টাইম সিরিজ অ্যানালিসিস পার্টটা আমিই নিব। সো আমি নিজে টাইম সিরিজ নিয়ে অনেকদিন কাজ করেছি, আমি স্ট্যাটিস্টিশিয়ান। সো আর আপনাকে একটা, আমরা এই যে পুরো কোর্সটা কিন্তু প্রজেক্ট বেসড না। আমার টাইম সিরিজে, আমি মাস্টার্সে যখন কোর্স করি, টাইম সিরিজের উপর 2 ক্রেডিটের একটা ফুল কোর্স ছিল, 6 মাসের কোর্স ছিল। সেখানে অনেক কিছু দেখানো হয়েছে। এটা তো কভার করা সম্ভব না, অনলাইন কোনো কোর্সই সেটা আপনাকে কভার করবে না। এই জন্য অনলাইন কোর্সগুলো হয় প্রজেক্ট বেস। এখানে যদি আমি হাতে কলমে ম্যাথমেটিক্স, আর্টস মডেলের ম্যাথমেটিক্স যদি আমি দেখাতে যাই, ডায়াগনস্টিক, আপনাকে সবই দেখানো হবে। ডায়াগনস্টিক চেক কখন করতে হয়, কখন আরিমা মডেলের মনে করেন অটো রিগ্রেসিভের যে ওটা পি এবং পি কিউ যে প্যারামিটার গুলা কিভাবে বের করতে হয়, যে এই আপনাকে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য, ডেটাতে প্যাটার্ন খোঁজার জন্য, এবং ইভেন অ্যানোমালি যখন থাকে বা রেয়ার কেসে আপনাকে কোন সময় কোন ডিসিশন নিতে হবে, এগুলো সবগুলাই কভার করা হবে, কিন্তু প্রজেক্ট বেস, একটা প্রজেক্ট ধরে। অন টপ অফ দ্যাট, আপনি যদি আরো আপনার স্কিল বাড়াতে চান তখন আপনাকে বই পড়তে হবে, কোনো কোর্সও এনাফ না। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমাকে কোর্সে, তখন কি ওই বইয়ের সাজেশন কি দিবেন? হ্যাঁ, আমি ওইটা দিতে পারবো। কিন্তু আপনি যদি আমরা যদি অনার্সে বা আমরা যখন পড়েছি আমাদের সাবজেক্টিভে, ওই জায়গায় যদি আমরা তো ম্যাথমেটিক্স বেস সবই, আমরা তখন একটা অভিযোগ আমাদের সবাই ছিল, আমাদের তখন কেন অ্যাপ্লিকেশন দেখানো হয় না? অ্যাপ্লিকেশন দেখানো হয় না বলে আমরা পিসড অফ থাকি সবাই। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে দেখাচ্ছি। তো এখানে যদি আবার ওই ম্যাথমেটিক্স এর সব নিয়ে আসি, যেমন আমি আপনাকে হাতে কলমে ধরে আপনাকে লিনিয়ার রিগ্রেশন, সরি, শুধু শুধু লিনিয়ারের ভিতরে সিম্পল না, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল বলেন, লজিস্টিক রিগ্রেশনের একদম হাতে হাতে ম্যাথ ধরে করাতে পারবো। আমার যে রিসার্চ পেপার গুলো পাবলিশড আছে সেখানে আমরা ওই ম্যাথমেটিক্সও দেখাতে হয়েছে, কোয়ান্টাইল রিগ্রেশন নিয়ে কাজ করেছি। কিন্তু এটাকে আপনি ক্লাসে দেখালে এখানে আপনি পছন্দ করবেন? আপনি পছন্দ করবেন না, বা বেশিরভাগ মানুষ নিতে পারবেন। এবং এইগুলা আর জন্য রিসার্চের জন্য ডেফিনেটলি দরকার। আপনি যদি থিওরিটিক্যাল রিসার্চে কাজ করেন, পিএইচডি করতে চান, কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিতে যদি ইমপ্লিমেন্টেশন করতে চান, আপনার এটা দরকার না। আপনার দরকার হলো কোন সিনারিওতে কোনটা অ্যাপ্লাই করবেন এবং সেটাকে ইন্টারপ্রেট করা প্রপারলি, এবং আপনি বিজনেসকে এটা দিয়ে কিভাবে আপনি কি অফার করতে পারতেছেন। ইন্টারভিউ অনেক সময় এই বিষয়টা ইম্পর্টেন্ট। আপনি অনেক কিছু জানেন, ডাজন্ট ম্যাটার। আমি আমার অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম, আমি একাডেমি এবং রিসার্চে ছিলাম, কিন্তু এটা একটা বিজনেসের জন্য মানে কিচ্ছু মিন করে না। আমি তাকে কিভাবে ভ্যালু অ্যাড করতে পারবো এটা ম্যাটার করে। সো আশা করি 2টা কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। ভাই আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা আসলে বেসিক্যালি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরেই কাজ করব। এন্ড ইভেন আমরা যারা এখানে পার্টিসিপেন্ট আছি বা যারা কোর্সে এনরোল করার ইচ্ছা প্রকাশ করি, এর মধ্যে মেজরিটি থাকবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব একটা ডিপ নলেজ বা মিডিয়াম নলেজও থাকবে না। তো টপ অফ দ্যাট উইল বি ইউজিং চ্যাট জিপিটি, বা আমরা চ্যাট জিপিটি থেকে হয়তো বা এক্সট্রাক্ট করে তারপরে হচ্ছে কোডটা সাপ্লিমেন্ট করার ট্রাই করব। সো কোডিংটা হচ্ছে একটা আমাদের একটা আই থিঙ্ক আমাদের মেইন অস্ত্র কাজ করার জন্য। সো এইটা একটু আমাদেরকে বলবেন যে আসলে মানে আমরা আসলে যে চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে কোডিংটা বসাবো বা ওইখান থেকে ভুল হলে ওকে কারেক্ট করে দিয়ে বসাবো, এই এই লার্নিং প্রসেসে যদি আমরা যাই এবং কোর্স শেষও করি, এরপরে কর্মক্ষেত্রে গেলে কি মানে এটা কি কর্মক্ষেত্রে গেলে আমাদের এই এই প্রসেসে গেলে কি আমাদের জন্য মানে লাভ হবে, নাকি আমরা সামনে গিয়ে আরো কমপ্লেক্সিটিতে পড়বো রাদার দেন আমরা নিজে নিজে একটু প্রোগ্রামিং নলেজে বা এ- এ- প্রোগ্রামিং এ- 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 টাইপ করার উপর একটু জি, নজর দিব? এই প্রশ্নের অ্যান্সারটা আমি দিই রসি ভাই, হ্যাঁ। অবশ্যই ভাইয়া, অবশ্যই। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি আপনি খুব মানে একটু টেনশনে আছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক বেশি লাগবে বা কিছু। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে
হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো অনেক বড় কিছু। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনেই আপনি বড় বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে হয়, এটা জেনেই ওয়েব ডেভেলপমেন্ট করতে হয়। কিন্তু আমাদের এই টুলস গুলি বা লাইব্রেরি গুলি ইমপ্লিমেন্ট করার জন্য খুব বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না। যতটুকু জানা লাগবে সেটা আমরা শুরুতেই আপনাকে শিখাই দেব। এবং এই প্রোগ্রামিং নলেজ দিয়েই কিন্তু আপনি একেবারে যত আমাদের মেশিন লার্নিং এর লাইব্রেরি আছে, ডিপ লার্নিং এর লাইব্রেরি আছে, সেগুলি আপনি খুব ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তবে যদি আপনি আবার এগুলি নিয়ে আরো বেশি সফটওয়্যার ডেভেলপমেন্টের পার্টে যেতে চান বা ওয়েব ডেভেলপমেন্টের পার্টে যেতে চান, তখন আলাদা করে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিতে হবে। কিন্তু আমাদের এই কোর্সের জন্য বা এই লাইব্রেরিগুলি ইমপ্লিমেন্টের জন্য আপনার আর আলাদা করে শেখার দরকার হবে না। আমি এই জায়গায় একটু অ্যাড করি স্যারের সাথে। আপনার স্যারের অনেকগুলো ইউটিউব ভিডিও আছে, আপনারা ওখানে দেখলে বুঝতে পারবেন যে আমি নিজে কিছু দেখেছি যে মানে কত মানে প্রোগ্রামিং যে সবসময় কঠিনই হয়তো ওই ব্যাপারটা এমন না, এবং উনি অনেক স্লোলি খুব সুন্দর করে শেখান। সো ওই জিনিসগুলো দেখেন, যে এটা বললামই তো, আমরা প্রথমে আমরা অ্যাডভান্স থেকে জাম্প করতেছিলাম। সো খুব ইভেনচুয়ালি গ্রাজুয়ালি আপনাদের স্কিল গুলা বিল্ড আপ করা হবে। এবং আপনাকে চ্যাট জিপিটি কে প্রম্পট করার জন্য তো আগে জানতে হবে কোন সিচুয়েশনে কোনটা আস্ক করবেন। আপনার ওই বেসিক ফাউন্ডেশন আপনার খুব ভালোভাবে গ্রো হবে, বেসিক টু ইন্টারমিডিয়েট। এন্ড দেন অন টপ অফ দ্যাট এটার উপর যদি আপনি কিছু যান, তখন আপনি যেমন আমি আর এ খুব ভালো ছিলাম। আমি যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করে আর দিয়ে অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারতাম। কিন্তু যখন আমি ওয়েব অ্যাপ্লিকেশন বিল্ড করতে গেলাম শাইনি, যেটা আমার কোম্পানি পাওয়ার বিআই ব্যবহার করবে না, ওরা খরচ করবে না, ওরা ফ্রি সার্ভারে ব্যবহার করবে আর বা পাইথনে যেটা স্ট্রিমলিট দিয়ে প্লটলি ড্যাশ দিয়ে করা যায়। তো আমি এটা শাইনি দিয়ে যখন করি, প্রায় 8,000 লাইনের মতো কোড ছিল। তো এটা তো আমি একদিনে শিখেছি, তখন চ্যাট জিপিটিও ছিল না। তখন আমাকে এখন চ্যাট জিপিটিতে মানে দেখি যে প্রম্পট করলে এটা আমাকে রেজাল্ট গুলা দিয়ে দেয়। কিন্তু প্রথমে আমাকে বিজনেস রিকোয়ারমেন্ট গুলা বুঝতে হয়েছে, কিছু বিল্ডিং ব্লক দেখতে হয়েছে। আমার বেসিকটা ওদের ডকুমেন্টেশন থেকে স্টাডি করেছিলাম। দেন অন টপ অফ দ্যাট আমার বিজনেসে কোনটা লাগবে আমরা একটু 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 করে অ্যাড হয় এভাবে। সো যারা আপনাদেরও যারা এই অ্যানালাইসিস বা মেশিন লার্নিং এর জন্য যতটুকু দরকার হবে আমরা খুব ভালোভাবেই কভার করব। অন টপ অফ দ্যাট আপনারা যদি আরো ভালো ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান, যেমন একজন বলেছিলেন যে ওয়েবসাইটে থাকবে যে কেউ ইনপুট দিলে তাকে আউটপুট দিবে, বা এরকম ফ্রেমওয়ার্ক কিছু বানানোর যায় কিনা। সো ওইগুলা যখন করতে যাবেন তখন আপনাকে অন টপ অফ দ্যাট আর কিছু শিখতে হবে, এবং এই জায়গাগুলোতে চ্যাট জিপিটিও আপনাকে অনেক হেল্প করবে। ওকে ভাই, আমি যদি কেউ আপনার উপর অ্যাড করি। সো মনে ভাই, থ্যাংক ফর দ্য কোয়েশ্চেন। বেসিকলি ভাই আপনি যেভাবে করে চিন্তা করেন যে আপনি যখন আসলে জবে ঢুকবেন, প্রোগ্রামিং আসলে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বা হচ্ছে ডাটা অ্যানালিস্ট আপনার কোন জায়গায় লাগবে। সো ইউর সুপারভাইজার উইল কাম এন্ড আস্ক ইউ যে এই ডাটাটা নাও, সেটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে, আপনাকে দিচ্ছে, বলতেছে যে আগামী হচ্ছে গিয়ে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আউটপুট নিয়ে বের করে নিয়ে আসো যে ক্যাম্পেইনটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো ভাই এইগুলো যখন আপনি কাজ করতে যাবেন, প্রবলেমটা হবে কি, যদি আপনি চ্যাট জিপিটিতে করতে পারেন ভাই কোনো প্রবলেম নাই। বাট যদি আসলে একটু আগে থেকে মুখস্থ থাকে যে ইম্পোর্ট দিয়ে স্টার্ট করতেছে বা এই জিনিসটা, কারণ যখন আসলে মোস্ট অফ দ্য টাইম আপনি চ্যাট জিপিটি কপি করে স্টার্ট করা, কোডিং করা স্টার্ট করবেন, কেন হচ্ছে একটা জায়গায় আটকে যাচ্ছেন সেটা ডিফিকাল্ট হয়ে যায়। সো বিগিনারদের জন্য আমরা বলি স্টার্ট উইথ চ্যাট জিপিটি, বিকজ তাকে কনফিডেন্স বাড়ানোটা জরুরি। ঠিক আছে, কোডিং কিন্তু ভাই এমন একটা জিনিস যেটা আসলে প্রথম দিকে মনে হয় আমাকে দিয়ে বুঝে হবে না, আচ্ছা দুই একটা দিন করার পর আচ্ছা দেখি তো আউটপুট ম্যাচ করতেছে, আস্তে আস্তে কনফিডেন্সটা বিল্ড করে, রাইট? ছোট বাচ্চার মতো চিন্তা করেন, একটা ছোট বাচ্চাকে কিন্তু আমরা প্রথম দিকে একটা ক্যালেন্ডার ওপেন করে দিয়ে বলি তুমি তোমার মতো আঁকাকি করো, সে সরল সরল এক আঁকো, তার মতো আঁকতেছে। আস্তে আস্তে তাকে রোল করা খাতার মধ্যে নেই। তো যত আসলে কোডিং আপনি প্র্যাকটিস করতে থাকবেন ভাই, প্র্যাকটিস করতে করতে জিনিসটা ডেভেলপ করবে। ইটস কমপ্লিটলি ওকে ভাই যদি আপনার ইনিশিয়ালি মনে হয় যে আমি চ্যাট জিপিটি না দেখলে হচ্ছে না, ডকুমেন্টেশন না দেখলে হচ্ছে না, কোড আগে যেটা লিখছি সেটা আসলে কপি করে না বসালে আমি কোড রান করতে পারতেছি না। বাট গ্র্যাজুয়ালি ভাবে স্পিডটা ইনক্রিজ করে নিয়েন, সো দ্যাট ফিউচারের দিকে যখন আসলে জব ফিল্ডে জয়েন করতেছেন, আই ডোন্ট নো আপনি যদি অলরেডি জয়েন করে থাকেন, সেটা আপনাকে হেল্প করবে। কারণ মোস্ট অফ দ্য টাইম সুপারভাইজারদের পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপেকটেশন এটা থাকবে যে কাজ দেওয়া হয়েছে কত বের করে নিয়ে আসবে, এন্ড ক্যারিয়ার গ্রোথের জন্য ইট হেল্পস আর কি। দ্যাট ওয়াজ অল আই ওয়ান্টেড টু অ্যাড। আমরা পরবর্তী জি, কোশ্চেনে যেতে সালাম পারি আলাইকুম। আই থিঙ্ক। আমি একটু জানতে চাচ্ছিলাম যে একটু আগে যে ভাইটা বলতেছিলেন আর কি, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা আছে, জি। লাউড একটু এন্ড আগে ক্লিয়ার। যে বলতেছিলেন যে ওই যে কোডের ব্যাপারটা, আসলে আমি অলরেডি একটা কোর্স, ডাটা সায়েন্সের কোর্স কমপ্লিট করছি। বিশেষ করে আমি আকসাদুল স্যারকে ধন্যবাদ জানাই, ওনার জন্য আমি কমপ্লিট করতে পারছি। এবং মোটামুটি আমি এই লাইনে নতুন, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাই আমার ট্রিপলি। কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আসলে এই লাইনে আমি ওভাবে ছিলাম না।
তবে ওনার কোর্সের মাধ্যমে মোটামুটি আমি যতটুকু বুঝতে পারলাম যে মেশিন লার্নিং এর ব্যাপারে একটা ভালো আইডিয়া পেয়েছি। তবে কোডের ব্যাপারটা যেটা বললাম, যে আমার যেমন সি প্লাস প্লাস জানা ছিল, সেক্ষেত্রে হয়তো বা আমি পাইথনে অ্যাডাপ্ট করতে আমার সুবিধা হয়েছে। কিন্তু ওনার যে কথাটার সাথে আমারও একটা কথা, যে আমরা কোডটা তৈরি করার জন্য আমার ভিতর থেকে আসবে কিভাবে, সেই ধরনের বিল্ড আপ করার ব্যাপারটা নিয়ে একটু থাকেই সবকিছু। কারণ যেহেতু জিপিটি চলে আসছে, তার মানে কি আমি যদি নিজের থেকেও করি, কেউ সন্দেহ করতে পারে যে আমি কিভাবে করলাম। তো সেই ধরনের ব্যাপারটা যেন আমার কনফিডেন্সটা কতটুকু গ্রো করতে পারবো, আই থিঙ্ক উনি হয়তো বা এই ধরনের একটা সন্দেহ পোষণ করছেন। তো আমি যতটুকু করলাম কোর্সে, যে আসলে কোডের থেকে এখানে ফোরকাস্ট বা আমি কিভাবে আউটপুটটা পাবো, সেই ধরনের সিকুয়েন্সটাই এখানে মেইন কাজ করে আমার মনে হয়, যতটুকু বুঝলাম। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই কোর্সে ডিপ লার্নিং এর যে কোর্স বা যতটুকু বলতেছেন, যেমন আমি একটা ডিপ লার্নিং এর আলাদা একটা কোর্সে যদি আপনাদের এখানে থাকতো, সেটা হয়তো আমি এখন অ্যাডভান্স মনে করে হয়তো ওখানে ওখানে প্রোগ্রামটা এনরোল করার চেষ্টা করতাম। কিন্তু আমি অলরেডি একটা অ্যান্সার পেয়ে গেছি আপনাদের তরফ থেকে, যে ওই ধরনের কোনো প্রোগ্রাম নাই। কিন্তু যেহেতু এটার সাথে ডিপ লার্নিং এর কিছু কোর্স বা ক্লাস অ্যাড করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেশন বা একটা সার্টিফিকেট আপনাদের থেকে যদি আমরা পাই, সেক্ষেত্রে কি শুধু মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স এটুকুই বলে দিবেন, নাকি ডিপ লার্নিং এর কথারও শুধু একটু অ্যাড থাকবে কিনা? তাহলে হয়তো আমার জন্য নতুন সার্টিফিকেট মনে হবে আর কি। আমি কি বুঝতে পারছি? জি, বোঝাতে পেরেছেন। না, এটা হয়তো থ্যাংক বা ইউ। ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর যেহেতু কেরিয়ার ট্র্যাক, এবং ডেটা সায়েন্সের মাঝে কিন্তু মেশিন লার্নিং বলেন, ডিপ লার্নিং সব এগুলো কভার হয়, ওইটার পার্টই যেহেতু। তো আপনি যখন ডেটা সায়েন্সের একটা কোর্স করছেন বলছেন, ওইটাও। আর সো অনেস্টলি স্পিকিং, ভেন্ডর সার্টিফিকেশন ছাড়া কোনো কোর্স কমপ্লিশন সার্টিফিকেট ওইভাবে ভ্যালু অ্যাড করে না। আপনার প্রজেক্ট গুলা, আমাদের এখানে যে প্রজেক্ট গুলা করানো হবে সেগুলা ভ্যালু অ্যাড করবে, যদি পোর্টফোলিও বানানো হয় আমরা ওই পার্ট গুলাতে দেখাবো বা এগুলা। কারণ আমি যখন নিজে আমি কোনো জায়গায় দেখি, আমিও পোর্টফোলিও দেখবো। ওই কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা হলো কি, কারণ আপনার জায়গায় আরেকজন করতে পারে, বা দেখা যায় হলো 60% ক্লাস অ্যাটেন্ড করলেও তার হয়ে যাচ্ছে, কিন্তু প্রজেক্ট গুলার উপরে ভিত্তি করে বা অ্যাসেসমেন্ট গুলা ওইগুলার উপরে আসলে ডিপেন্ড করে। সো ওই জায়গাগুলোতে ফোকাস থাকলে আই থিঙ্ক। আর ভেন্ডর সার্টিফিকেশন, যদি সার্টিফিকেশনের ইচ্ছাই থাকে, আমি বলবো ডেফিনেটলি ভেন্ডর সার্টিফিকেশনের জন্য ট্রাই করবেন। এই যে DP100 বললাম, বা এরকম ইওরও আছে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও AWS এরও আছে। সো এগুলো দেখতে পারেন। আর তারপরে যদি প্রয়োজন হয় লাস্টে আমরা অ্যাড করতে পারি, কিন্তু ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং বললে আসলে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা সায়েন্স সবই কভার হয় আই থিঙ্ক। হ্যাঁ, না ঠিক এখানে আছে একটা কথাটা। হ্যাঁ, বলেন সবর ভাই বলেন। জি স্যার। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে জি অনেক স্যার। ধন্যবাদ। আপনাকে এখানে দেখতে পাচ্ছি এই প্ল্যাটফর্মে, না স্যার, আমি ভালো লাগছে আমি আমার খুব। দেখলাম যে আমার, আপনি তো বুঝতে পারতেছেন যে আমার জন্য অনেক কিছু এখানে আবার একটু অ্যাড না, দেখতেছি রাইট। বলে আমার ভালো লাগতেছে, যেগুলো হয়তো হ্যাঁ, আপনার ওখানে অনেক কিছু হয়তো আমরা অ্যাড করতে পারি নাই। তো এখানে হ্যাঁ, কয়েকটা জিনিস অ্যাড করে আমার জন্য ভালো লাগতেছে। চিন্তা করতেছি আবার এখানে অ্যাড করবো কিনা, সেটা এখনো চিন্তা করতেছি। যাই হোক, মেইন হ্যাঁ, কথা যেটা বলতে চাচ্ছিলাম, যে সার্টিফিকেট আসলে ভেন্ডর সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত কোর্স সার্টিফিকেট তো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে। না হলে তো মনে করেন আমি নিজে নিজে শিখলো, তো আমি নিজেকে হয়তো একটা সার্টিফিকেশন পেলাম কিনা বুঝতে পারলাম না, সেই জন্যই বলা। আর এখানে কি আপনাদের কোনো অ্যাসেসমেন্টের ব্যবস্থা কেমন আছে, পরীক্ষা টরীক্ষা বা কেমন নেবেন? বা আমাদের 3টা ক্লাস বলতেছেন সপ্তাহে, সেই হিসাবে আমাদের কোনো মানে অ্যাসেসমেন্ট হবে কিনা, মানে জি সাপ্তাহিক হবে। পরীক্ষা, জি, টেস্ট সাপ্তাহিক এরকম? না, সাপ্তাহিক এটা হ্যাঁ, স্ট্রেস এটা বাড়ায়, কিরকম? কিন্তু ইভেনচুয়ালি জি। প্রতিটা মডিউল শেষে হয়তো বা একটা আচ্ছা, কুইজ থাকবে, প্রজেক্ট থাকবে। আচ্ছা, আচ্ছা। কুইজ অথবা প্রজেক্ট থাকবে, প্রজেক্ট গুলো অ্যাসেস করার পরে আমি অ্যাটলিস্ট হ্যাঁ। যেটা করি, যে গুগল ক্লাসরুমে মার্কিং করি আমার। তাই যে বললাম না, লাস্টে যখন এটা আমার ট্র্যাক রাখতে হয়, যে ইভেন জি, জি। কুইজও হলে কুইজগুলো গুগল ক্লাসরুমে অটোমেটিক নাম্বার স্টুডেন্টের সাথে সাথে পেয়ে যায়, এবং ওই নাম্বারটা হুম। হলো ক্লাসরুমে অ্যাড হয়ে যায়, তার এডিটিভ একটা নাম্বার। সো এটা আচ্ছা, ডেফিনেটলি আচ্ছা, থাকবে। আচ্ছা। জি। ওকে, আচ্ছা, আমরা থ্যাংক হলো ইউ। শেষের দিক, 11টা বাজে প্রায়, আমরা হলো জি, জি। আমরা সালাম শেষ আলাইকুম। করতে পারি আইতে, লাস্ট একটা কোশ্চেন নিতে পারি আমরা, নিয়ে আই থিঙ্ক হলো শেষ করে দিতে পারি। লাস্ট ওয়ান কোশ্চেন। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে যে যেহেতু ডেটা সায়েন্সের, আমি চাচ্ছিলাম যে ডেটা সায়েন্সের সাথে আপনার মানে ফিউচারে, আমি মানে ইকোনমিক্স ফ্রম ব্যাকগ্রাউন্ডে, তো সেক্ষেত্রে আমি এটা মানে জয়েন্টলি কিভাবে এটা ভ্যালু অ্যাড করতে পারবো? কারণ অলরেডি দেখা যাচ্ছে আমার ট্র্যাকটা ইজ টোটালি ডিফারেন্ট, কারণ কমিউনিকেশন নিয়ে কাজ করতেছি, বাট আমি চাচ্ছি যে ট্র্যাকটা চেঞ্জ করে
ডেটা সায়েন্স অ্যান্ড প্লাস আমার অনার্স সার্টিফিকেশনের সাথে ম্যাচ করে আমি মানে অপারেশন বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে আর কি এই ক্যারিয়ারটা একটু সুইচ করতে চাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে এটা কিভাবে ইন ফিউচারে আমি এটা ভ্যালুটা ক্রিয়েট করতে পারি? আপনারা কেউ বলবেন, না হলে আমি এখানে কমপ্লিটলি আনসার না করতে পারলেও কিছু এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু বলতে পারি বিষয়। আই থিঙ্ক ইউ ক্যান স্টার্ট, আমি পরে করেন যাচ্ছি আর কি। করেন। তো যে শুধু আপনার যদি বলি যে আমি নিজে তো স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স খুব ক্লোজ বলা যায়। এবং আপনারা হয়তোবা 3টা ইভেন্ট কোর্স করেছেন আপনাদের গ্রাজুয়েশন বলেন বা পোস্ট গ্রাজুয়েশনে, ইকোনোমেট্রিক্স বা রিগ্রেশন অ্যানালাইসিস এগুলা। এবং এই রিগ্রেশন অ্যানালাইসিস বলেন বা এই বিষয়গুলো কিন্তু আমাদের এই যে মেশিন লার্নিং এর পার্ট, হ্যাঁ, ফাউন্ডেশন। সো আমি ইভেন এখন যে জায়গায় কাজ করছি, ওরা হলো হায়ারিং এর সময় জাস্ট বলি যে ওরা জার্মান রিটেল একটা কোম্পানি, হ্যামবার্গ বেসড। আহ প্রথম তো আমি এখানে হায়ার্ড হওয়ার পরে ওরা আমাকে তখনই বলছিল ওরা চাচ্ছিল যে স্ট্যাটিস্টিশিয়ান নিতে। সো কারণ তারা হলো, তাদের এনাফ ইঞ্জিনিয়ার আছে তাদের টিমে, তারা চাই যে তাদের ডিসিশন মেকিং এ হেল্প করে, ডেটা বুঝবে এবং সেই অনুযায়ী বিজনেসের গ্রোথ বুঝবে, বিজনেসের প্রবলেম গুলা বুঝে তারা সলিউশন দিবে। সো আমি হলো তাদের এমডির সাথে ডিরেক্টলি কাজ করি। তো আমি হায়ার্ড হওয়ার পরে তারা হলো আরেকজনকে রিক্রুট করতে যাচ্ছিল আমার কয়েক মাস কাজ দেখে, তখন তারা জার্মানির একজনের কন্ট্রাক্ট রিনিউ না করে, সে ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের ছিল, তো সে ট্যাবলোতে কাজ করতো। তো সে বললো যে তোমার স্টুডেন্টদের থেকে, তুমি যেহেতু পড়াও, তোমার স্টুডেন্টদের থেকে একজনকে নাও, কিন্তু শর্ত হলো মানে ইকোনমিক স্ট্যাট এরকম ব্যাকগ্রাউন্ডে। সো ইভেন আমার তখন হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে, ও আমার আগের বেঁচে একসময় স্টুডেন্ট ছিল, পারভেজ, ছোট ভাইয়ের মতো। সো ও এখন আমার সাথে কাজ করতেছে। সো এবং ডাটা সায়েন্সে কিন্তু আবার মাস্টার্স করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সো ও জয়েন করার পর থেকে আমার সাথে যেমন পাওয়ার বিআই বা এগুলো নিয়ে যেমন কাজ করতেছে, আবার আমার হলো বিজনেস মডেল মাঝে মাঝে ডেভেলপ করতে হয়। হ্যাঁ, যে বিজনেস মডেল বলতে আমি কি পরিমাণ পারচেস করলে কি পরিমাণ সেল হবে, এই ধরনের বিষয়গুলা। ইলাস্টিসিটি নিয়ে কাজ, প্রাইস ইলাস্টিসিটি নিয়ে প্রায় কাজ করতে হয়, যেমন আপ প্রাইসিং, ডাউন প্রাইসিং প্রোডাক্টের। এটা ই কমার্স সাইডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। বিমানের টিকিট বলেন, ই কমার্স সাইডের জন্য আমি কোন সময় অফার দিব, কত পার্সেন্ট দিব, কত পার্সেন্ট দিলে এটার এফেক্ট কেমন পড়বে। সো এই জায়গাগুলোতে কিন্তু আমরা স্ট্যাটিস্টিশিয়ানরা এবং আপনি ইকোনমিক্স এর এই জায়গাগুলোতে আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। এবং এগুলোর পাশাপাশি একটু ফাইন্যান্সিয়াল মডেলিং বা এই বিষয়গুলো তখন জানতে হবে, যে ফাইন্যান্স সম্বন্ধে কিছুটা জানতে হবে। সো স্কোপ আছে, এবং সেই জায়গায় বললাম মেশিন লার্নিং বা যে ফরকাস্টিং এর মতো বিষয় জানতে হবে আপনাকে, তখন ওই জায়গায় মেশিন লার্নিং বলেন বা টাইম সিরিজ অ্যানালাইসিস, সেটাও আপনাকে হেল্প করবে। সো আপনি এখানে অনেক কিছু শিখবেন, লাস্ট একটা স্পেসিফিক পার্ট আপনার কাজের জন্য আপনি এটা আলাদা করে নিতে পারেন, প্লাস অন টপ অফ দ্যাট আরো কিছু জিনিস শিখে নিতে পারবেন। এবং প্রোগ্রামিং এর বেসিকটাও হয়ে যাচ্ছে, এখন তো কেউ হাতে কলমে করে না, আমরা যখন পড়াশোনা করেছি যেমন। তো এখন তো এগুলো সব প্রোগ্রামিং এর মাধ্যমে, তো আমরা এখানে প্রোগ্রামিং এর বেসিকটাও তো এখান থেকে পাবেন। আই থিংক আপনার আনসার পেয়েছেন। হ্যালো। আহ, হ্যালো। আমরা কি হ্যালো। হ্যালো, ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা আমার বলেন। কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া, আমার কোশ্চেনটা হয়তো বা খুব হ্যালো। হাস্যকর মনে হতে পারে, বাট এই কোশ্চেনটা অনেকদিন থেকেই আমার মাথায় ঘুরতেছে। সেটা হলো ভাইয়া, এই যে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর যে কাজ, এই কাজটা করতে যেয়ে কি ভাইয়া আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং বা হার্ডওয়্যার রিলেটেড কাজগুলো কি আমাদের জানা প্রয়োজন, বা এই নলেজটা কি খুব ইম্পর্টেন্ট? আমি প্রথমেই বলেছি আমার কোশ্চেনটা হয়তো বা একটু আউট অফ টপিকস হতে পারে, বাট এটা আমি জানার জন্য বলতেছি। নট রিয়েলি ভাইয়া, সরি, নট রিয়েলি আপু। ঠিক আছে, মানে সাব্বির ভাই বা আফসার ভাই, আমি শুনলাম এই কোশ্চেনটাতে। আপু আপনার আসলে হচ্ছে প্রথম দিকে ডাটা সায়েন্টিস্ট হিসেবে জানার জন্য আপনার এই ডোমেনটা জানা দরকার নেই। কখন লাগবে যদি বলেন যে আরাফা একেবারে কি লাগবে না, আপনি যদি কখনো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে বা নেটওয়ার্ক ডেটা নিয়ে হচ্ছে অ্যানালিসিস করতে চান, তখন হয়তো বা আপনার জানা লাগতে পারে। বাট আদার দেন দ্যাট, মোস্ট অফ দ্য টাইম ধরেছে ডাটা সায়েন্স আসলে কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। যেমন কেউ যদি আসলে আপনার কাজ করছে রিটেল ইন্ডাস্ট্রিতে, তার কিন্তু আসলে জানা লাগবে যে কাস্টমার বিহেভিয়ার, রাইট? কারণ আপনার আসলে কাস্টমার কিভাবে কাজ করে, কাস্টমার কেমনি চিন্তা করে সেটা বুঝতে হবে। আপনি যদি লজিস্টিক্সে কাজ করেন, তাহলে কিভাবে করে ফ্রেট প্ল্যানিং গুলো করতে হয়। আপনি যদি কাজ করেন কোনো কনজিউমার গুডসে, তাহলে কনজিউমারকে বোঝা। সো নেটওয়ার্কিং যে পার্ট গুলো, যেগুলো আমাদের কম্পিউটার সায়েন্সের হচ্ছে গিয়ে বিভিন্ন কোর্স গুলোতে পড়ানো হয়, সেটা ডেটা সায়েন্সের সাথে ডাইরেক্ট রিলেটেড না, আনলেস ইউ আর ওয়ার্কিং ইন এ ডাটা সেন্টার, রাইট? আপনি যদি ডেটা সেন্টার টাইপের কোনো ইন্ডাস্ট্রি ডেটা সায়েন্টিস্ট হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোন ডেটা সেন্টারের কোন হচ্ছে সার্ভারটা বেশিক্ষণ আপ আছে, কোনটাকে আপনি ডাউন করবেন, কোনটাকে হচ্ছে আপনার কম্পিটিশন বেশি আছে, কোনটা কম্পিটিশন কম যাবে, কখন কিভাবে অ্যানালাইসিস করবেন। একটু আগে সাব্বির ভাই যে জিনিসটা বলছিলেন যে
আমাদের আসলে বিভিন্ন মডেল ক্রিয়েট করতে হয়, রাইট? তো সেসব পয়েন্টের জন্য হতো না জানাটা তখন জরুরি। বাট ফর বিকামিং এ ডেটা সায়েন্টিস্ট, জেনারেল ডেটা সায়েন্টিস্ট, রাইট, যে আসলে ডেটার বিভিন্ন জিনিসপত্র বুঝে ইনসাইট জেনারেট করতে পারে, তার জন্য এটা ম্যান্ডেটরি না আপু। আচ্ছা, মানে আমি যেটা বুঝলাম, ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর জন্য যে সফটওয়্যার গুলো আমাদের শিখতে হবে, যে নলেজ গুলো লাগবে, মানে 99% ক্ষেত্রে সেগুলো সম্পর্কে নলেজ লাগবে, কিন্তু নেটওয়ার্কিংটা এক্স্যাক্টলি। এখানে আসলে অনেকটা অপ্রাসঙ্গিক ব্যাপার। এম আই রাইট? প্রয়োজন বোধে যদি হচ্ছে আপনি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তার জন্য, আদার দেন দ্যাট লাগছে না। আচ্ছা। আর ভাইয়া, আপনি যখন আমাদের সেমিনারে কথা বলতেছিলেন, আপনি একটা কথা বলেছিলেন ক্লাউড বেস, হ্যাঁ? হুম হুম তো হুম হুম। আমি তখন কোশ্চেন করতে চাইছিলাম, বাট মিউট করা ছিল। সো ক্লাউডটা যদি একটু বলতেন ভাইয়া, ক্লাউডের আচ্ছা, ব্যাপারটা। তো ক্লাউডের ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন আপনি আসলে উম কিভাবে করে এক্সাম্পল দিয়ে বানানো ট্রাই করি। ধরুন আপনার হচ্ছে গিয়ে ল্যাপটপের মধ্যে পিডিএফ আছে, রাইট, এন্ড ইউ ওয়ান্ট টু শেয়ার ইট উইথ সামওয়ান, এন্ড আপনি যদি পেন ড্রাইভ ইউজ না করেন বা হচ্ছে ল্যান্ড কেবল ইউজ না করেন, ইউ ক্যান শেয়ার ইট উইথ সামওয়ান এলস। তো আপনি গুগল ড্রাইভে যখন আপলোড করে ফেলতেছেন, গুগল ড্রাইভ ইজ এ ক্লাউড, যেখান থেকে কিন্তু যে কারো একটা আপনি ইজিলি শেয়ার করতে পারছেন, যেভাবে রসি ভাই বা আমি আমাদের হচ্ছে স্লাইড গুলো শেয়ার করলাম, রাইট? হুম। সিমিলারলি আপনি যখন একটা মেশিন লার্নিং মডেল বানাচ্ছেন, ডেটা সায়েন্সের একটা আপনার প্রেডিকশন মডেল বানাচ্ছেন, সেটা তো আপনার পিসিতে রাখা। বাট যদি হচ্ছে বাইরের থেকে কোনো ইউজার কাজ করতে চায়, সেটা যদি ইউজ করতে চায়, তখন তো আসলে আপনার পিসিতে তাকে অ্যাক্সেস দিতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি আসলে সেই জিনিসটাকে অনলাইনে, আমরা ভিএম বলি বা ভার্চুয়াল মেশিন বা কোনো সার্ভার বলি, সার্ভার যদি হোস্ট করে রাখেন বা কিছু রুল সেট করে দেন যে এই মানুষগুলো যদি আসলে আসে, তারা ওই মডেলটাকে ইউজ করতে পারবে, করে তাদের আউটপুট পেতে পারবে। ইট ক্যান বি লাইক, যেটা বলছিলাম আমার এক্সাম্পলে, পাঠাও বা উবারের হচ্ছে আপনার প্রাইসিং মডেল, সেটা কিন্তু আসলে ক্লাউডে রাখা, রাইট? আপনার কিন্তু তখন নিজের পিসিতে রাখা হচ্ছে না, দ্যাটস আ ক্লাউড। সো এমএল অপস এর মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার মডেলগুলোকে ডেভেলপ করে মানুষের জন্য সেটাকে ইউজ করতে এনাবল করে দেওয়া। তো সেই পার্টটা হচ্ছে গিয়ে যদি আপনি ওই লেভেলে যেতে চান, সেটার জন্য আসলে এমএল অপস এর জন্য ক্লাউড মডেল সম্পর্কে জানা দরকার আপনার। এমএল ওকে। অবস বা ইভেন আপনি যখন এসকিউএল এর মানে ডেটাবেজে যখন থাকে, এখন লোকাল ডেটাবেজ মানে আমরা যখন মেশিন লার্নিং বা ডেটা অ্যানালিটিক্স এর জন্য যে পার্টটা ইউজ করি, এটাকে বলে ডেটা ওয়্যার হাউস। এগুলা কেউ লোকালি রাখে না ইউজুয়ালি। বাইরের কোম্পানিগুলো সবাইকে, আপনার জাস্ট গুগল জিমেইল অ্যাকাউন্ট আছে বা আপনার কোম্পানির অ্যাকাউন্ট আছে, আপনাকে জাস্ট অ্যাক্সেস দিয়ে দেবে। আপনি যে কোনো জায়গায় মোবাইল ব্রাউজারে বসেও আপনি কোডিং করতে পারবেন, ল্যাপটপ থেকেও করতে পারবেন, এটার জন্য কোনো পিসিতে। সো এগুলা কিছু ক্লাউড প্রোভাইডার আছে, গুগল আছে এই জন্য, তারপর মাইক্রোসফটের অ্যাজিউর বলে, এবং অ্যামাজন ওয়েব সার্ভিস, এরকম আরো আছে, কিন্তু এরা হলো সব থেকে বেশি পপুলার। এবং আপনি যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন এবং বাইরের কোম্পানিগুলোর জন্য রিমোট কাজ করতে যায়, তাদেরকে আমরা সাজেশন থাকে ইভেনচুয়ালি ওগুলোর সাথে অভ্যস্ত হওয়ার জন্য। আপনি কি লাইসেন্স কিনে এগুলো ব্যবহার করবেন? ডেফিনেটলি না, আপনার কোম্পানি আপনাকে কিনে দিবে। কিন্তু শুরুতে সবাই শেখার জন্য কিছু ফ্রি টায়ার পায়, আপনাকে কিছু ক্রেডিট দেওয়া হয়, ওটা দিয়ে শেখা। তো এগুলো আমাদের কোর্সে আমরা প্রপারলি গাইড করব কিভাবে শিখবেন, এবং ওইগুলো যে ওয়ে বেটার লোকাল মেশিন থেকে, ওই জিনিসগুলো একটা আইডিয়া পাবেন। আচ্ছা, আমরা হলো আচ্ছা পিসি ভাইয়া। ওনার যে আহ আপু, অনেকগুলাই হয়ে যাচ্ছে তো আমরা, মানে আরেকজন আছেন ভাইয়া, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছেন, এটা দিয়ে শেষ করি। সর্ট অফ প্রায় 11টা আছে। আপনার যদি ইয়ে হয়, আপনি চ্যাট বক্সে কোশ্চেনটা করে রাখেন, আমি আনসার করছি এর ভিতরে। ঠিক আছে? যে আরেকজন ভাইয়া আছেন, আপনি চাইলে কোশ্চেনটা করতে পারেন, আপনার কোশ্চেনটা এখন। আর আপুর কোশ্চেনটা চ্যাট বক্সে দিতে পারেন। আপনার নাম তো দেখা যাচ্ছে না, সুমন পিসি লেখা। ত্রিপুরা ভাই কি আছেন? জি। আর আমি সুমন ত্রিপুরা ভাই হচ্ছে, উনি কোশ্চেনের জন্য হ্যান্ড রাইজ করেছিল আর কি। ওনার কোশ্চেনটার ভাই তাহলে আমরা লাস্ট নেই, তো ওনাকেই কল করছিলাম যে উনি আছে কিনা। জি 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 জি। আই গেস উনি ভুলে হাত তুলে রেখেছে, কজ উনি অনেকক্ষণ ধরে রেসপন্স করছে না। হ্যালো। আছে আছে, জি ভাই। ওকে। হ্যালো। জি, হ্যালো শোনা যাচ্ছে সুমন্ত্রী পুরা ভাইয়া। ভাইয়া, আমি একটা কোয়েশ্চেন, আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখন আমরা, আমি তো অনার্সে, এখন অনার্স ফার্স্ট ইয়ার, এখন আমি ফিনান্স ডিপার্টমেন্টে। আমার ডেটা ডেটা মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস বা মেশিন লার্নিং এর সম্পর্কে আমার বেসিক কি থাকা লাগবে আমার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য? আমার কতটা ইম্পর্টেন্ট মেশিন লার্নিং আর মেশিন লার্নিং গুলো? আরফ, প্লিজ তুমি এটা আনসার করে দাও, ইয়ে করে দাও। কারণ তো সুমন ভাই, আপনার আসলে বেসিক যে পার্টটা আমরা আসলে কোর্সের মধ্যে এটা কভার করে নিব। আপনার বেসিক জিনিসগুলো যা জানা লাগবে, যে কেন মেশিন লার্নিং, মেশিন লার্নিং জিনিসটা কি, তার সাথে ট্র্যাডিশনাল সফটওয়্যার ডেভেলপমেন্টের ডিফারেন্সটা কি হয়। যেমন ভাই আপনি যেহেতু ফাইন্যান্সের, আপনারা তো মোটামুটি ধরেন
কোম্পানি প্রোফাইল বা হচ্ছে ব্যালেন্স শিট দেখলে বুঝতে পারেন একটা কোম্পানি আসলে ভালো করছে না খারাপ করছে। তো আমি যদি এই নাম্বারগুলো কোনো একটা হচ্ছে গিয়ে এমএল মডেল, মেশিন লার্নিং মডেল আমরা ইনপুট দিই, সে কি আমাকে দেখি কিভাবে বলে বুঝবে যে কোম্পানিটা ভালো না খারাপ, রাইট? তো এই টাইপের জি। জিনিসগুলো আপনি যেভাবে বুঝতে পারেন ভাইয়া, অফকোর্স আমি হচ্ছে এক্সপার্ট না, আমি বুঝতে পারবো না। বাট আমরা যদি একটা কম্পিউটার প্রোগ্রামকে ডাটা ইনপুট দিয়ে তাকে শিখাই, এই ডাটা মানে ভালো, এই ডাটা মানে খারাপ, এই জিনিসটা শেখানোর কাজগুলো আমরা মোটামুটি কোর্সের মধ্যেই আপনার বিভিন্ন এক্সপেরিমেন্ট থ্রুতে দেখাবো আমরা। পাইথনের কিছু কোর্স আমরা নিব, সো পাইথন প্রোগ্রামটা আমরা শিখাই নিব আপনাদেরকে, এন্ড ওভাবে করে আপনার হোপফুলি ইট উইল হেল্প। বাট যেটা ভাই আপনার দিক থেকে হয়তো বা এক্সপেকটেশন থাকবে, একটু টাইম নিয়ে লেগে থাকা এন্ড রেগুলারলি প্র্যাকটিস করা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অফকোর্স। তো আপনি যদি টাইম নিয়ে লেগে থাকেন এবং প্র্যাকটিস করেন রেগুলার, হোপফুলি আপনি বিগিনার থেকে স্টার্ট করে মেশিন লার্নিং সম্পর্কে জানতে পারবেন, এন্ড হচ্ছে আপনার একটা পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে। আমার আমার মানে ব্যাংকিং সাইডে আমার মানে জব ক্যারিয়ার কিরকম কিরকম হবে? তো ধরেন ভাই আপনি যেহেতু ব্যাংকিং এ আছেন, মানে সাইড আছে, যদি একটা কয়েকটা এক্সাম্পল দেওয়া ট্রাই করি। আপনি যদি কোনো একটা হচ্ছে কি ব্যাংকে যেতে চান, সেখানে তো আসলে লোন দেওয়া হয়, রাইট? সো লোন অ্যানালাইসিস, আমি আসলে হ্যাঁ। কোনো একটা মানুষকে লোন দিব কি দিব না, ঠিক আছে, সেই অ্যানালাইসিস গুলো করার জন্য কি কি ফ্যাক্টরের উপর দেখবো, সে পার্ট গুলো অ্যানালাইসিস করার জন্য মেশিন লার্নিং হচ্ছে মডেল ইউজ করা হয়। তো আপনার যদি আসলে মেশিন লার্নিং সম্পর্কে আপনি জানেন, আপনি যদি মডেল ডেভেলপ করতে পারেন, আপনি কিন্তু ইজিলি এই জবগুলোকে ক্র্যাক করতে পারবেন, রাইট? হুম, অবশ্যই। ঠিক আছে, আমার মনে হয় আজকে ঠিক শেষ আছে, করে দেন থ্যাংক ইউ ভাইয়া। আসিফ ভাই, হ্যাঁ, কারণ প্রায় 11টা 11টা অলরেডি 11টা আমরা ওভার বেজে গেছে। করেছি। জি, So, থ্যাংকস এভরিওয়ান ফর জয়নিং। থ্যাংক ইউ অল। থ্যাংক সবাইকে ইউ ধন্যবাদ। এভরিওয়ান, আজকের সেশনে মাস্টার ক্লাসটাতে জয়েন করার জন্য থ্যাংক ইউ আকশাদুর রহমান স্যার, আরাফ মুস্তাফি ভাইয়া এবং আহ, রসি ভাইকে। রসি ভাইকেও থ্যাংক ইউ এবং সবাইকে থ্যাংক ইউ যে আজকে আপনারা সব কোশ্চেনগুলোর খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছেন, সবার থিওরিগুলো একদম ফুলফিলি ফিল করা গিয়েছে আই গেস। তারপরেও আমি সবাইকে বলবো, আপনাদের যদি আরো কোনো কোশ্চেন্স থাকে, আপনারা হচ্ছে আমাদের ইন্টারাক্টিভ কেয়ার্স এর পেজে নক করতে পারেন, অথবা আমাদেরকে যে কোনো জায়গায় রিচ আউট করতে পারবেন। ইন্টারেক্টিভ ফেজে ফেসবুক পেজে নক দিয়েও যদি আপনারা জিজ্ঞেস করেন, অথবা ওয়েবসাইটে গেলেও আমাদের ওখানে সাপোর্ট চ্যাট সেন্টার আছে, সেখানেও জিজ্ঞেস করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আর আমি চ্যাট বক্সে হচ্ছে আমার নাম্বারটা দিয়ে রাখছি। আহ আপনারা চাইলে এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা যেহেতু ফর্ম ফিল আপ করেছেন, অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করার ট্রাই করব, যাতে হচ্ছে যে আপনাদের কোনো ধরনের কিউরিজ যদি থাকে আমরা ওখান থেকে ফিল করার ট্রাই করব। আর একটা জিনিস আমি একটু অ্যাড করব, যেটা হচ্ছে যে অনেকেই হয়তো নেক্সট ডে এটা শেষ করার পরে কি করবেন এই নিয়ে কোশ্চেন্স করছিলেন। সো আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স এর হচ্ছে জব প্লেসমেন্ট সেশন হয়। আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের কোর্সে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেক উইকে হচ্ছে 6 দিন আমরা একটা জব প্লেসমেন্ট সেশন রাখি, যেখানে হচ্ছে আমাদের যে এইচআর হেড আছেন, উনি হচ্ছে আপনাদেরকে জব প্লেস করার বা ক্যারিয়ার কাউন্সিলিং বলেন, এগুলো সবকিছু প্রোভাইড করে থাকে। এটা সপ্তাহে 6 দিনই হয়ে থাকে, রবিবার বাদে। আর এছাড়াও আমাদের যেহেতু জব প্লেসমেন্ট আছে, আপনাদের কোর্স শেষে আমরা হচ্ছে যে আপনাদের সিভি নিয়ে বিভিন্ন কোম্পানি, যেটা রসি ভাই মাঝখানে বলছিলেন একবার হয়তো, সো আমরা হচ্ছে আপনাদের সিভি গুলো ওইসব সব কোম্পানিতে হচ্ছে দিয়ে থাকি যখন তাদের হায়ারিং হয় ওই স্ট্রাকচার অনুযায়ী। সো আই গেস আপনারা সবকিছু আজকে জানতে পেরেছেন, এবং সবাইকে আরেকবার ধন্যবাদ আজকের মাস্টার ক্লাসটা জয়েন করার জন্য এবং সবকিছু নিয়ে খুব ডিটেইলসে আলোচনা করার জন্য। সো আমি হচ্ছে আজকের এই সেশনটা শেষ করছি আজকের মতন, যদি ভাইয়ারা পারমিশন দেন জি, তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, থ্যাংকস এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আচ্ছা, একটা ভাইয়া প্রশ্ন করেছেন যে ফ্রিল্যান্সিং এর বিষয়ে কি সাপোর্ট সেকশন আছে কিনা। ভাইয়া আপনি কি আছেন? জি জি, জি। বলেন। আচ্ছা, সাপোর্ট সেশনের ব্যাপারে ওরকম ভাবে কোনো স্পেসিফিক কোনো ইয়ে হচ্ছে না, বাট জব প্লেসমেন্ট যখন হচ্ছে, সো দেখা যাচ্ছে যে আপনি যখন ফ্রিল্যান্সিং এর ব্যাপারে যদি ওখানে জিজ্ঞেস করেন, ভাইয়া হয়তো ওখান থেকে আপনাকে কোনো লিঙ্ক দিতে পারবে, শেয়ার করতে পারবে, যে আপওয়ার্ক হোক বা যে কোনোখানে আপনি কিভাবে কাজ করতে পারেন। আর যদি এছাড়া ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমাদের বেশ কিছু ওয়েবিনার এর আগেও গিয়েছে, আমি একটা ইউটিউব লিঙ্ক দিয়েছিলাম ইন্টারাক্টিভ কেয়ার্স এর, ওখানে গেলে আপনি বেশ কিছু ভিডিও পাবেন, যেখানে বেশ কিছু ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমাদের এর আগে মাস্টার ক্লাস সেমিনার গিয়েছিল। জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকজন ভাই কোশ্চেন করেছেন জব রিলেটেড 6 দিন কি কি, যেন বললেন, কাইন্ডলি রিপিট করবেন প্লিজ।
আচ্ছা, আর সানডে বাদে এভরি স্যাটারডে টু ফ্রাইডে, স্যাটারডে টু স্যাটারডে আর কি, মানে সানডে অফ থাকে, মানডে স্যাটারডে টু মানডে আর কি, সরি মানডে টু স্যাটারডে, সরি দিস, মানডে ভাইয়া টু এই স্যাটারডে। মানে এই কদিন কি হয় মানে, মানে এই কদিন আমাদের পুরো জব ওয়ার্কশপ? প্লেসমেন্ট সেশন, জব প্লেসমেন্ট সেশনটা হচ্ছে আপনার, আপনি একটা লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া হয়, গ্রুপ লিঙ্ক। সো সেই মেসেন মিট লিঙ্ক, গুগল মিট লিঙ্ক, সেখানে হচ্ছে আপনি জয়েন করবেন, এবং জয়েন করার পরে হচ্ছে যে আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলতে পারবেন আপনি, বা আপনি কোন সেক্টরে আছেন, কি কি জব ওপেনিংস আছে, আমাদের এন্ড থেকে হচ্ছে আপনাকে সাজেশন দেয়া হবে। সেটা হচ্ছে আমাদের এইচআর এবং এইচআর হেড তারা নিয়ে থাকে প্রত্যেক সপ্তাহে 2 দিন 2 বেলা করে। এটা হচ্ছে আচ্ছা আমাদের যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য, যারা এনরোলড না তাদেরকে আমরা এই সাপোর্ট হয়তো দিয়ে দিতে পারি না এখন আপাতত আর কি। আচ্ছা, আমি এনরোল করেছি, আমি আপনাদের দুইটা কোর্স এনরোল করেছি, একটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স ব্যাচ 3 তে, আর এই যে ডেটা সায়েন্স কোর্সটাতে। তো লিঙ্কটা কোথায় প্রোভাইড করা হয়? এই লিঙ্কগুলো প্রোভাইড করা হয় বেসিক্যালি গ্রুপেই। সো আপনি হয়তো ডেটা অ্যানালিটিক্স ব্যাচ 3, তো ওইখানে গ্রুপে পাওয়ার কথা আপনাদের কি, ওইটা এখনো স্টার্ট হয়নি ওভাবে। সো দেখা যাচ্ছে যে কোর্সটা যখন লঞ্চ হচ্ছে তখন আপনারা ডেটা সায়েন্স অ্যান্ড এমএল এর যেটা এখন যেটার মাস্টার ক্লাস চলছে, সেটাতে আপনি যখন স্টার্ট হবে কোর্সগুলো, সেখানে আপনি গ্রুপে সবকিছু পেয়ে যাবেন। গুগল ক্লাসরুমে, তাই তো? না না, ফেসবুক সাপোর্ট গ্রুপগুলো যেগুলো আছে, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক সাপোর্ট গ্রুপ, এগুলোতে। আপনি কি ডেটা সায়েন্স ব্যাচ 3 কোনো গ্রুপে আছেন? ডেটা অ্যানালিটিক্স ব্যাচে ডিসকর্ড গ্রুপে আছি। মেসেঞ্জার কোনো গ্রুপ তো ওপেন করে নাই বললো। গুগল ক্লাসরুমে আছি আর ডিসকর্ড গ্রুপে আছি, আর ফেসবুক তো আপনাদের একটা নর্মালি আছে, হ্যাঁ ফেসবুক গ্রুপেও আছে, জি জি জি। ডেটা সায়েন্স ব্যাচ 3 ফেসবুক গ্রুপে আপনি দেখবেন তাহলে পোস্ট আছে। আচ্ছা ঠিক আছে, জি, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার এই দুপুর 4টায়, বিকাল 4টায় একবার, আর হচ্ছে রাত 9টায় একবার। ভাইয়া ওটা তো সাপোর্ট সেশন, ওই সাপোর্ট সেশনের কথা কি মিন করতেছেন? না 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 না, সাপোর্ট সেশন তো একবার হয়, সেটা হচ্ছে 8:30টার সময় একবার হয়, যেটা সজীব ভাই নিয়ে থাকে, রাইট? জি জি জি, হ্যাঁ রাইট রাইট। জি জি। এছাড়াও হচ্ছে আপনার ডেইলি আমাদের জব প্লেসমেন্ট সেশনও হয়ে থাকে। এটার ব্যাপারে তো আমি টোটালি জানতাম না, আমার কোনো আইডিয়া ছিল না। আচ্ছা, আমি নেক্সট দিন থেকে হয়তো আপনি আরো দেখতে পারবেন, আমি মেক শিওর করবো, আপনি একটু আমাকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি হচ্ছে যে আপনি দেখবেন যে ওই গ্রুপে গেলে ডিসেম্বরের 6 তারিখে আমি নিজে পোস্ট করেছিলাম জব প্রিপারেশন সাপোর্ট সেশন লিংক। সো এরকম আপনাদের কাছে আই গেস মেইলও গেছে যারা রানিং স্টুডেন্ট আছেন। তো আপনারা হচ্ছে যে এখানে চেক করলে প্রতিদিন পেয়ে যাবেন ডিসেম্বরের ভাইয়া 6 তারিখ। কাইন্ডলি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন, আমি আপনার পার্সোনালি নক করলাম। একটা মিনিট, আমি জি জি আপনাকে আপনার চ্যাট বক্সে। জি, আচ্ছা। হ্যালো ভাইয়া। হ্যালো। জি আপু বলেন। আচ্ছা ভাইয়া, আপনাদের কোর্সগুলো কি মানে ফিউচারে এরকম আসার কোনো পসিবিলিটি আছে যে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর কোর্সগুলো আপনারা এমন ভাবে রেডি করছেন যে আমরা সার্টিফিকেশন যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য এটা কমপ্লিটলি মানে কমপ্লিট একটা কোর্স আসবে, এরকম কোনো কি মানে ফিউচার প্ল্যান আছে কিনা, যেটা মানে আপনাদের এখানকার ভাইয়েরা বললো আর কি, যে আপনাদের সার্টিফিকেশন ও কোর্সের জন্য একদম 100% প্রিপেয়ার না এখনকার কোর্সগুলো, কিন্তু ফিউচারে এরকম কোনো পসিবিলিটি আছে কিনা? আপু আসলে এগুলো হচ্ছে যে যারা ভাইয়ারা এক্সপার্ট আছেন তারাই অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে গেছে। সো আমি দেখা গেল নিজেও এখানে হয়তো অপারেশনস এ আছি। সো আমার ওইভাবে আইডিয়া নেই, বাট যদি কোনো রিলেটেড কোর্স না যেগুলোতে না সার্টিফিকেট ভাইয়া, স্যাররা তো আপনাদের। স্যাররা তো বলেছে যে আপনার সার্টিফিকেশনের জন্য মানে সার্টিফিকেশন এক্সামের জন্য তৈরি করবে, ঠিক ওনাদের কোর্সটা ঠিক এভাবে সাজানো হয়নি, তবে অনেকটাই কোর্সের যেভাবে সাজানো হয়েছে এটা সার্টিফিকেশন এক্সামের জন্য অনেকটাই হেল্প করবে। এখন আমার কথা হচ্ছে সার্টিফিকেশন কোর্সের জন্য মানে সার্টিফিকেশন এক্সামের জন্য রেডি করে কোনো কোর্সকে আপনারা সামনে আনার কোনো প্ল্যান আপনাদের আছে কিনা, বা স্যারদের কোনো প্ল্যান আছে কিনা? জি, ওইরকম প্ল্যান অবশ্যই আছে। আমরা যেহেতু এখন ফান্ডামেন্টাল থেকে স্টার্ট করছি, সো দেখা যাচ্ছে যখন আমরা ফান্ডামেন্টালস গুলো শেষ করতে পারছি তখন হচ্ছে যে আমরা অবভিয়াসলি সামনে এরকম বড় প্ল্যান নিয়েই আসবো, যেখান থেকে আমরা হয়তো আপনাদেরকে সার্টিফিকেশনের জন্য প্রোভাইড করতে পারবো বা রেডি করতে পারবো আরো প্রপারলি আর কি। মানে সার্টিফিকেশন এক্সামের জন্য আপনারা ওরকম কোর্স নিয়ে আসার পসিবিলিটি বা আপনাদের প্ল্যান ফিউচার প্ল্যান সেরকম আছে? জি জি। ভাইয়া আপনার নাম্বারটা কি একটু দিবেন কাইন্ডলি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা?
ঠিক আছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি ইনবক্সে। ভাই সো ইনবক্স তো এইখানের যে আপনি কমেন্ট করছেন ওখানে আমি দিয়ে দিয়েছি, আর এছাড়াও আমি পাবলিকলিও একবার নাম্বারটা পোস্ট করেছি, আপনি হয়তো মেসেজগুলো দেখলেই পাবেন, আমি ভাই আবার দিয়ে 01958 এটাই কি? জি জি জি। সোফার তাহলে আজকে আমরা এটা শেষ করি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা পেজে ইনবক্স করতে পারবেন এবং আমার সাথে ডিরেক্ট কানেক্টও করতে পারবেন। সো একটা জাস্ট লাস্টে একটা কোশ্চেন বলছি, সেটা হচ্ছে নেক্সট ব্যাচ কখন, এর পরে যেটা জানুয়ারি 10-এ বলা আছে, এর পরের এটা তো নেক্সটটা আসলে কখন? 5-6 মাসের কোর্স যাবে ভাইয়া, আমি এক্সাক্ট বলতে পারবো না। আমরা এটার উপর রেসপন্স দেখে হয়তো নেক্সট সেশন বা নেক্সট ব্যাচ কবে স্টার্ট করতে পারবো। সো এটা আসলে ডিপেন্ড করছে আসলে আমাদের আচ্ছা আচ্ছা। ইনস্ট্রাক্টররা কবে কি ফ্রি আছেন। এটা আসলে লং প্রসেস, অ্যাটলিস্ট 6 মাসের কোর্স শেষ করার পরে হয়তো আরো এটা হচ্ছে 4 মাস আপনাদের ফার্স্ট ব্যাচ না? এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ব্যাচ? এমএল এর ফার্স্ট ব্যাচ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একজন কোশ্চেন করেছেন হ্যাভ এনি স্পেশাল ডিসকাউন্ট। আপনার ওই যে ফর্ম লিঙ্কটা আমি দিয়েছি, আপনার অ্যাটেন্ডেন্সে ফিল আপ করলে অবভিয়াসলি আমরা ওইখানে একটা স্পেশাল গিফটের ব্যবস্থা করে থাকি। আমাদের এন থেকে আপনাদের কাছে কল যাবে হয়তো। সো তখন হচ্ছে যে আপনারা জাস্ট যদি মেনশন করেন যে আমরা এই মাস্টার ক্লাসে ছিলাম, সো ওখানে হচ্ছে যে হিমেল ভাই বলেছিল যে আমাদের কোনো স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা যাবে কিনা, সো ওখান থেকেই করে দিবে। তো ওখান থেকে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্টও পাবেন এই কোর্সের উপর। সো সোফা থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে জয়েন করার জন্য। আমি আসলে অলরেডি 11টা বাজে, আপনাদের আর বেশি টাইম খাবো না, আমারও ভাই একটু লেট। একটু একটু আমি আমি চেক করলাম, হ্যাঁ 6 তারিখে আপনি জব রিলেটেড একটা গুগল মিট লিংক দিয়েছিলেন গ্রুপে, তো সিমিলার লিংক কি তাহলে আমরা সোমবারও পাবো? জি, আই উইল মেক শিওর। আমি তো একটা জিনিস দেখছিলাম যে এখানে হচ্ছে যে গত কয়েকদিন পোস্ট করা হয়নি, সো জি কোনো জি জি। কারণে আসলে আমাদের অনেকগুলো গ্রুপ, তো আমাদের প্রায় 150টা কোর্স আছে, প্লাস ক্যারিয়ার প্লাস প্রায় 8-10টা থাকে, সো মাঝে মধ্যে একটা দুটো মিস হয়ে যায় হয়তো, সরি ফর দ্যাট। আমি মেক শিওর করছি যে এটা হয়তো যাতে নেক্সট দিন থেকে পোস্ট হয় আর আচ্ছা, কি, থ্যাংক পেয়ে ইউ যাবেন। ভাই, থ্যাংক ইউ। জি, ওকে। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।